আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি এবং ভূত এফএম টিমের সকলে ভালো আছেন। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। আমি আমার নাম ঠিকানা উজ্জ্ব রাখতে চাই। স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করার ইচ্ছে থাকলেও সাময়িক অসুবিধার কারণে আসতে পারছি না। সুযোগ পেলে অন্য সময় আসবো। আমি চাই আপনি আসুন, অবশ্যই আপনি আসবেন। আমার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার একটি গ্রামে। ঘটনাটি আমি আমার এক বন্ধুর কাছে শুনেছি। এই ঘটনাটি পুরোপুরি সত্য। আমার বন্ধুটির বাড়ি আমাদের গ্রামের একেবারে শেষ প্রান্তে এবং আমিও ভুক্তভোগী ব্যক্তিকে চিনি ও জানি। ঘটনাটি সহজে বোঝার জন্য আমি কিছু ভাষার পরিবর্তন আপনার পরিলক্ষিত হবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা স্পর্শকাতর এবং ভুক্তভোগী ব্যক্তি এখন স্বাভাবিক জীবনযাপন করছেন, ফলে আমি তার আসল নাম প্রকাশ করছি না। আমি ঘটনাটি বুঝার সুবিধার্থে একটি ছদ্মনাম ব্যবহার করছি। ঘটনাটি তার মতো করে বলছি। ঘটনাটি আমার চাচাতো ভাইয়ের বন্ধুর সাথে ঘটে, যার নাম জাহিদ, এটি ছদ্মনাম, যিনি 1999 কিংবা 2000 সালের দিকে আমাদের বাড়িতে লজিং থাকতেন। আমি তখন ষষ্ঠ অথবা সপ্তম শ্রেণীতে পড়ি। জাহিদ ভাই খুবই মেধাবী ছাত্র, তিনি পড়াতেন। বলে রাখা ভালো যে এই জাহিদ ভাইয়ের বাড়ি ছিল ইন্ডিয়ার বর্ডারের খুব কাছাকাছি একটি অঞ্চল, তার একটি গ্রামে, এবং তার স্কুল ছিল আমাদের পাশের গ্রামে। স্কুল থেকে বাড়ি প্রায় 6-7 কিলোমিটারের দূরত্ব। সে সময় যোগাযোগ ব্যবস্থা ও রাস্তাঘাট খারাপ থাকায় বর্ষাকালে রাস্তায় খুব কাদা থাকতো, ফলে যাতায়াত খুব কষ্টসাধ্য ছিল। ফলে ওই অঞ্চলের অধিকাংশ ছাত্র আমাদের অঞ্চলের বিভিন্ন বাড়িতে লজিং থাকতো। জাহিদ ভাই তখন এসএসসি পরীক্ষার্থী। তা আমাদের বাড়ি ছিল দুটি ঘর, একটি ছিল উত্তর দিকে এবং অপরটি ছিল দক্ষিণ দিকে। দুটি ঘরের মাঝখানে বিশাল উঠান। প্রথম কয়েকদিন জাহিদ ভাই এবং আমি দক্ষিণ দিকের দোতলা ঘরটিতে ঘুমাতাম, কিন্তু তিনি অনেক রাত পর্যন্ত পড়ালেখা করতেন, যার ফলে আমার ঘুমের খুব ব্যাঘাত হতো। তাই আমি উত্তর দিকের ঘরে ঘুমাতাম এবং জাহিদ ভাই একাই থাকতেন। সে সময় সাধারণত গ্রামের বাড়িতে টয়লেট ঘর থেকে বেশ কিছুটা দূরে থাকতো। একদিন মধ্যরাতে আমার বড় চাচা বাইরে বের হয়ে দেখেন জাহিদ ভাইয়ের ঘরের বারান্দা থেকে নেমে একটা মেয়ে ওড়না মুড়ি দিয়ে বের হয়ে ঘরের পেছন দিকের প্রাচীর বেয়ে চলে যায়। আমার বড় চাচা মেয়েটার গন্তব্য লক্ষ্য করে ঘরের পেছনের দিকে গিয়ে দেখেন কেউ কোথাও নেই, চারিদিকে নীরব নিস্তব্ধ। কিন্তু এত উঁচু প্রাচীর একটা মেয়ে কিভাবে টপকাতে পারে? তিনি একটু দ্বিধায় পড়ে গেলেন। এবার তিনি জাহিদ ভাইয়ের জানালা দিয়ে উকি দিয়ে দেখতে পেলেন পড়তে পড়তে তিনি চুমুচ্ছেন। তিনি তখন কিছু না বলে চলে আসেন। পরদিন লিসেনার্স, আজকের এই ইমেইল এপিসোডটি অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন তারাই বুঝতে পারবেন আজকের ঘটনাগুলো কতটা ভয়ঙ্কর। আর আরেকটি কথা বলতে চাই, আজকের এই ইমেইল এপিসোডটি কিন্তু আরজে রাসেল ভাইয়ার অনেক কয়েকটা ইমেইল এপিসোড আছে। যারা আরজে রাসেল ভাইয়ার ভয়ঙ্কর ভয়ঙ্কর ইমেইল এপিসোডগুলো শুনতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কেননা আমি দেখতে পাচ্ছি এখানে 2 থেকে 3টি ঘটনা কিন্তু করা হয়েছে, সিলেক্ট করা হয়েছে। তাই বলবো আপনারা সবাই আমাদের ঘটনাটি শেষ পর্যন্ত শুনবেন। চলুন চলে যাই ঘটনাতে। ভিডিওতে একটি লাইক দিয়ে ঘটনা শুরু করা যাক। ব্যস্ততার কারণে তিনি বিষয়টি ভুলে যান। পরদিন রাতে আমার দাদি বাইরে বের হলে তিনি দেখেন কে যেন দক্ষিণ দিকের ঘরের পাশ দিয়ে দ্রুত বেগে পালিয়ে প্রাচীর টপকিয়ে চলে গেল। বলে রাখা ভালো যে আমার দাদির অনেক বয়স হওয়ায় তিনি চোখে ভালো দেখতে পেতেন না, তাই তিনি মনে করলেন বাড়িতে চোর এসেছে। তিনি দ্রুত চলে আসেন এবং আমার বাবাকে ডাকতে শুরু করেন এবং বলেন বাড়িতে চোর এসেছে। আমরা সবাই তখনই বের হয়ে দেখি কেউ কোথাও। তখন মধ্যরাত, যা হোক, সে রাতে আবার সবাই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে সবাই এলো এই বিষয়ে আলোচনা করতে। ঠিক এই সময় আমার বড় চাচা সেখানে উপস্থিত হন এবং জানতে চান কি হয়েছে। তখন আমার দাদি রাতের ঘটনাটি বলেন। তখন আমার বড় চাচা বলেন, আমিও আগের দিন একটি মেয়েকে দেখেছি। তখন সবার ভেতর একটা গুঞ্জন শুরু হয়ে যায়। সবাই জাহিদ ভাইকে সন্দেহ করা শুরু করলো। এদিকে জাহিদ ভাই সকালে প্রাইভেট পড়তে চলে যায়। সেদিন সকালে বড় চাচা জাহিদ ভাইকে ডেকে জিজ্ঞাসা করেন সে কিছু জানে কিনা। জাহিদ ভাই বিষয়টি এড়িয়ে যান এবং বলেন সে কিছু জানেন না। আমার বড় চাচা খুবই ধার্মিক প্রকৃতির মানুষ। তিনি বিষয়টা নিয়ে একটু চিন্তা করে জাহিদ ভাইকে বললেন, তুমি যাও। কয়েকদিন পর বড় চাচা বাজারে গেল জাহিদ ভাইয়ের বাবার সাথে দেখা করতে এবং তিনি বিষয়টি নিয়ে ওনার সাথে আলাপ করেন এবং তখন জাহিদ ভাইয়ের বাবা বলেন যে আপনাদের আমার আগে জানানো উচিত ছিল। তিনি বলেন প্রায় 1 বছর আগে জাহিদ তাদের নিজের গ্রামে একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। মেয়েটি তার সহপাঠী ছিল। বিষয়টি জানাজানি হলে আমি মেয়েটির বাবাকে বিষয়টি জানাই, যাতে তিনি মেয়েটিকে সাবধান করেন এবং বুঝান যে তারা ভুল করছে। আমিও জাহিদকে বুঝাই যাতে তার ভবিষ্যৎ নষ্ট না হয়। তারা এখনো অনেক ছোট মানুষ, আবেগপ্রবণ হয়ে একটা ভুল করে ফেলেছে। তাদেরকে শুধরানোর সুযোগ দিলে হয়তো শুধরে যাবে। তাই তাকে বেশ নম্র
নমনীয়তার সাথে বুঝালাম। এদিকে মেয়েটির বাবাও মেয়েটিকে খুবই কড়া শাসন করে, কিন্তু তারা একে অপরের সাথে যোগাযোগ অবিচ্ছিন্ন রাখে। এতে জাহিদ পড়ালেখার প্রতি অমনোযোগী হয়ে যায় এবং তার রেজাল্ট খারাপ হয়। এজন্য আমি তাকে মারধর করি এবং মেয়েটার বাবাকে আবারও বলি যে মেয়েটাকে যেন শাসন করে। এরপর দিন মেয়ের দাদার সাথে আমার রাস্তায় দেখা হয় এবং তিনি আমাকে বলেন আমার সাথে কিছু কথা আছে। তিনি আমায় বলেন যে আমার জাহিদের সাথে তার নাতনির বিয়ে দিতে। আমি অত্যন্ত রেগে গিয়ে ওনাকে অপমান করলাম এবং বললাম আপনার নাতনিকে সাবধান করে দেবেন যাতে ভবিষ্যতে এসব না আসুন। বলে রাখা ভালো যে মেয়েটির দাদা একজন কবিরাজ প্রকৃতির লোক ছিলেন এবং টুকটাক কুফরি কালামও করতেন। যেহেতু আমার ছেলে অত্যন্ত মেধাবী, তাই এত অল্প বয়সে বিয়ে দিয়ে ওর ভবিষ্যৎ নষ্ট করতে চাই। এর প্রায় সপ্তাহখানেক পর একদিন রাতে মেয়েটি বিষপান করে আত্মহত্যা করে। এতে আমার ছেলে খুবই ভেঙে পড়ে। মেয়ে পক্ষ বাদী না হওয়ায় এটি একটা অপমৃত্যুর মামলা হয়। নিয়ম অনুযায়ী মেয়েটির লাশ ময়নাতদন্ত শেষে দাফনের কাজ সম্পূর্ণ হয়। আমিও মেয়েটার দাফনে গিয়েছিলাম। শেষ হওয়ার পর আমি মেয়েটির বাবাকে সান্ত্বনা দিচ্ছি, এমন সময় মেয়েটির দাদা আমাকে বললেন আমি তোমার ছেলেকে কোনোদিন শান্তিতে থাকতে দিব না। এমনকি তিনি আরো বলেন যে আমার ছেলেকে কোনোদিন বিয়ে দিতে দিবেন না এবং আমার ছেলের জীবন নষ্ট করে ছাড়বেন। আমি ভীষণ শঙ্কিত হয়ে পড়লাম, কারণ সে তো কবিরাজ, না জানি আবার আমার ছেলেকে কুফরি কালাম করে। পরিস্থিতি শান্ত করার জন্য আমি বাড়ি চলে আসি। সবকিছু ঠিকই ছিল, কিন্তু এর প্রায় দিন দশেক পর একদিন রাতে আমি বাইরে বের হয়ে দেখি আমার ছেলের ঘরের সামনে একটি মেয়ে বসে কাঁদছে। আমার পায়ের শব্দ পেয়ে সে পূর্ব দিকে আমাদের বাগানের মধ্যে অদৃশ্য হয়ে গেল। আমার সারা শরীর ভয়ে আতঙ্কে শিউরে উঠল। পরদিন সকালে আমি কাউকে কিছু না বলে আমাদের পাশের ইউনিয়নের এক গ্রামে একজন নাম করা কবিরাজের কাছে যাই এবং পুরো ঘটনা ওনাকে খুলে বলি। উনি আমাকে কিছু তাবিজ দিলেন এবং বললেন আগামী মঙ্গলবার রাতে আপনার বাড়ি বন্ধ করতে হবে। এরপর মঙ্গলবার রাতে বাড়ি বন্ধ করে তিনি চলে যাওয়ার পর আর কিছু ঘটনা ঘটে। 2 দিন পর আমার ছেলে আবার স্কুলে যাওয়া শুরু করে। সেদিন রাতে আবার জাহিদের আম্মা বাইরে বের হলে দেখে জাহিদের রুমের সামনে সেই নারী মূর্তিটি বসে আছে এবং তাকে দেখে আবারও পালিয়ে যায়। পরদিন আমি আবার সেই কবিরাজের কাছে গিয়ে ঘটনা বললাম। তিনি বললেন যে আপনার ছেলের বাইরে যাওয়ার ফলে এই সমস্যা হয়েছে। যিনি এই কুফরি কালাম করেছেন তিনি খুব শক্তিশালী। আমার আর কিছুই করার নেই। এরপর আমি অনেক কবিরাজের কাছে গেছি, কিন্তু কোনোদিন কোনো কাজ হয়নি। এরপর থেকে প্রত্যেক রাতেই দেখা গেছে ওই নারী মূর্তি আমার ছেলের ঘরের সামনে বসে কাঁদছে এবং কারো উপস্থিতি টের পেলেই পালিয়ে যায়। তারপর থেকে এভাবেই চলছে। আমার বড় চাচা সব শুনে অভয় দিয়ে বললেন দুশ্চিন্তা করবেন না। বড় চাচা বাড়ি চলে আসলেন। বড় চাচা বাড়িতে এসে রাতের খাবার খাওয়ার সময় জাহিদ ভাইয়ের অনুপস্থিতি ঘটনাটা সবাইকে বললেন। এতে বাড়ির সকলের সন্দেহ দূর হলো, কিন্তু সবাই খুব আতঙ্কিত হয়ে পড়লেন। এই জন্য না জানি আমাদের বাড়ির কারো আবার কোনো ক্ষতি হয়ে যায়। এর 2-3 দিন পর আমার ফুফাতো ভাই আশরাফুল ভাই আমাদের বাড়িতে বেড়াতে আসলেন এবং রাতে তিনি বাইরে বের হলেন। দেখেন যে জাহিদ ভাইয়ের রুমের সামনে বসে কে যেন কাঁদছে। তিনি একটু সামনে যেতে দেখেন একটা মেয়ে হাঁটুর মধ্যে মাথা গুজে খুবই করুণ স্বরে কাঁদছে। তিনি বলেন যে আমার ফুফাতো ভাই খুবই সাহসী একজন মানুষ, স্বভাবতই তিনি মেয়েটিকে ধমক দিয়ে বললেন এই কে তুই। অমনি মেয়েটি ঘুরে দাঁড়ালো এবং তিনি দেখলেন একটি বিভৎস নারী মূর্তি, যার চোখ ঘোর রক্তবর্ণ, এবং সে আচমকা আমার ভাইকে এক ধাক্কায় মাটিতে ফেলে দিয়ে ঘরের পেছন দিকে অন্ধকারে মিলিয়ে গেল। আমার ভাইও প্রচন্ড আঘাতে মাটিতে পড়ে গোঙাতে শুরু করে। জাহিদ ভাই গোঙানির শব্দ পেয়ে বাইরে এসে আমার ভাইকে দেখে চিৎকার করে আমাদের ডাকতে থাকে। আমরা সবাই বাইরে এসে দেখি আমার ভাই একটানা গোঙাচ্ছে এবং তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে এবং তার হাতে একগুচ্ছ সাদা চুল। বলে রাখা ভালো যে আশরাফুল ভাইকে ধাক্কা দেওয়ার সময় তিনি মেয়েটির চুল খামতে ধরেছিলেন। জলদি করে তাকে ঘরে নিয়ে এসে মাথায় পানি দিয়ে এবং আগুনের সেক দেওয়া হয়, কিন্তু কোনো পরিবর্তন না হলে তার শরীরে অনেক জ্বর আসে এবং কাঁপুনি শুরু হয়। এভাবে ভোর হয়। সকালে আমার বড় চাচা তাকে এক কবিরাজের কাছে নিয়ে গেলেন, সাথে আমি, অচেস্ত ভাই, আমার দাদি, আমার বাবাও গেলেন। কবিরাজ সাহেব কিছু শুনলেন এবং সাদা চুলগুলো দেখে আমার ভাইকে কিছু তাবিজ কবজ দিলেন এবং বললেন জাহিদ ভাইকে যেন তার কাছে নিয়ে যাওয়া হয় এবং সাথে 3টে শিং মাছ তিনি বড়শি দিয়ে লাল রঙের কাইতুন সহ 3 ধাতুর মাদুলি নিয়ে আসা হয়। পরদিন জাহিদ ভাইকে তার কাছে নিয়ে গেলে তিনি তাকে ঝাড়ফুঁক দিয়ে শিং মাছের কাঁটাগুলো ভেঙে আরো কিছু উপকরণ দিয়ে তাবিজ দিলেন এবং মাছগুলোকে বড়শিতে গেঁথে বললেন এগুলো পরিত্যক্ত কোনো বাড়ি কোথাও গাছের ঢালে ঝুলিয়ে রাখতে, তাহলে আর কোনোদিন জাহিদ ভাইয়ের সাথে এমন ঘটনা ঘটবে না। কবিরাজের কথা মতো আমাদের পাশের গ্রামের এক পরিত্যক্ত কুঠি বাড়িতে একটা গাছের ডালে ঝুলিয়ে দিয়ে আসা হলো। এরপর থেকে আমাদের বাড়িতে থাকা অবস্থায় আর কোনোদিন এরকম সমস্যা হয়নি বা ঘটেনি। এর প্রায় 6 মাস পর পরীক্ষা শেষে তিনি আমাদের বাড়ি থেকে চলে যান। যেহেতু জাহিদ ভাই আমার চাচাতো ভাইয়ের বন্ধু ছিলেন, তাই আমরা ওনার খবর পেতাম। তবে এরপরও তিনি অনেকবার আমাদের বাড়িতে এসেছেন। এর অনেক বছর পর জাহিদ ভাইয়ের সাথে একদিন আমার দেখা হয়। তিনি এখন বাংলাদেশের রেলওয়েতে চাকরি করেন। 2 ছেলে মেয়ে নিয়ে খুব সুখের সংসার। তিনি আমাকে বলেন যে
এরপর আর কোনো সমস্যা হয়নি। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে শেয়ার করবেন। আমার সংগ্রহে আরো কিছু ঘটনা আছে, সেগুলো পরবর্তী লিখে পাঠাবেন এবং আপনি আশা করছি আসবেন আমাদের সাথে। যে ইমেলটা আমি আপনাকে পড়ে শোনাতে চাই এবং আশা করছি যে ইমেলটাও অনেক বেশি ভালো লাগবে আপনাদের। তো যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি শাফকাত আলামিন আলী, আমি খুলনাতে থাকি। অনেকদিন ধরে ভাবছি ঘটনাটা শেয়ার করব, কিন্তু সময়ের অভাবে লিখতে পারিনি, আর এত দূর থেকে স্টুডিওতে গিয়ে বলা সম্ভব না। তাই যদি ভালো লাগে ঘটনাটি পড়ে শোনাবেন। ঘটনাটি আমার সাথে ঘটেছিল 13 মার্চ 2015। দিনটি ছিল শুক্রবার। ঘটনাটি ঘটেছিল বগুড়াতে। আমি পাটের ব্যবসা করাতে পাট নিয়ে প্রায় বগুড়ায় যাওয়া লাগতো। ঘটনাটি যেখানে ঘটেছে সেই জায়গাটির নাম আমি বলছি না, তবে সেটি বগুড়া শহর থেকে 35 থেকে 40 কিলোমিটার ভেতরে, জয়পুর হাটের কিছুটা আগে। জুট মিলটার বর্ণনা একটু দেই। চারপাশে একদম ফাঁকা ধানের জমি, মাছের ক্ষেত, যতদূর পর্যন্ত চোখ যায় কোনো বাড়ি ঘর দেখা যায় না। আমি গিয়ে জুট মিলের গেস্ট রুমে থাকতাম। গেস্ট রুম মিলের ভেতরেই ছিল। জুট মিলের সঙ্গে ছিল ইটের ভাটা, দুটোই এক মালিকের। মিলের মেশিন চলার কারণে শব্দ হচ্ছিল বলে ঘুম আসছিল না। তখন সময় প্রায় রাত 11:30টার বেশি হবে। আমি মিলের ভেতর থেকে বের হয়ে ইটের ভাটার দিকে গেলাম। ভাটাটা ছিল একদম অন্ধকার। শুধুমাত্র ভাটার ভেতরে, ভাটার অফিসের সামনে একটা লাইট জ্বলছিল। অফিসের সামনে ছিল একটা বড় গাছ এবং গাছটির চারপাশ ছিল ইট দিয়ে বাঁধানো। আমি গিয়ে সেই বাঁধানো গাছটির নিচে বসলাম এবং ফোনটা পকেট থেকে বের করে ফেসবুকিং করছিলাম। চারিদিক অন্ধকার এবং মিলের ভেতরে মেশিন চলার শব্দ সহ পাশ থেকে ঝিঝি পোকার শব্দ শুনতে পাচ্ছিলাম। আমার কেমন যেন একটু ভয় লাগছিল। এই জন্য আমি পকেট থেকে একটা সিগারেট বের করে ধরলাম। ভাবলাম সিগারেট শেষ করে গিয়ে শুয়ে পড়বো। তাছাড়া জুট মিলের ভেতরকার সিগারেট খাওয়া যাবে না, এই ভেবে সিগারেটের অর্ধেক শেষ করে আমি উঠে দাঁড়ালাম। ভাবলাম বাকি সিগারেটটা রাস্তা দিয়ে খেতে খেতে যাই। তাছাড়া আমার শরীরটা কেমন যেন ভার ভার লাগছিল। আমি 8 থেকে 10 পা সামনে এগুতে হঠাৎ শুনতে পেলাম কেউ আমাকে পেছন থেকে ডাকছে, এই যে ভাই একটু দাঁড়ান। আমি পেছনে তাকাতে লাগলাম। দেখলাম সাদা পোশাক পরা একটা লোক আমার দিকে হেঁটে আসছে। আমি ভাবলাম কে না কে হবে, এইভাবে সিগারেটটা ফেলে দিলাম। লোকটি আমার কাছে এসে জিজ্ঞেস করলো, কেমন আছেন আপনি? আমি বললাম ভালো। আমি লোকটিকে জিজ্ঞেস করলাম, আপনি আমাকে চেনেন নাকি? লোকটি বলল, আজ থেকে 40 দিন আগে আপনার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। আপনি আমাকে বগুড়া শহরের সাতমাথায় একটা হোটেল থেকে রাতের খাবার খাইয়েছিলেন। তখন আমার মনে পড়লো এর আগের বার যখন বগুড়া এসেছিলাম তখন প্রায় রাত 1:45 মতো বেজেছিল। গাড়ি থেকে নেমে কিছু দূর এগোতেই হঠাৎ পেছন থেকে একটা লোক আমার হাত ধরে বলল, আজ 2 দিন যাবত আমি কিছু খাই না, খুব ক্ষুধা লেগেছে। লোকটাকে দেখে আমার খুব মায়া লাগলো। আমি একটা হোটেল থেকে তাকে পেট ভরে খাওয়ালাম এবং খাওয়া শেষ হলে তাকে 50 টাকার একটা নোট দিয়ে আমি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। যাই হোক, ঘটনায় আসে। আমি তাকে দেখে জিজ্ঞেস করলাম, কেমন আছেন? লোকটি হেসে জবাব দিল, বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বললাম, জি আমি ভালো আছি। তারপর লোকটি আমাকে বলল যে আমি গত 40 দিন ধরে আপনার অপেক্ষা করছিলাম। আমি জিজ্ঞেস করলাম, কেন? কোনো দরকার আমাকে? লোকটি বলল, না এমনি দেখতে ইচ্ছে করছিল আপনাকে, কিন্তু আপনার এত রাতে একা একা এখানে আসাটা ঠিক হয়নি। খুব খারাপ করেছেন এত রাতে একা একা এসে। তারপর এই জায়গাটা ভালো না, আর দেরি করবেন না, সাবধানে যাবেন। আমি বললাম, জি আচ্ছা। আমি 5-6 পা এগিয়ে কি মনে হতে পেছনে ফিরে তাকালাম। পেছনে তাকিয়ে আমি আশ্চর্য হয়ে গেলাম। 30 কি 45 সেকেন্ডের ব্যবধান। আমি লোকটিকে আর খুঁজে পেলাম না। আশেপাশে অন্য কোনো রাস্তা নেই যে লোকটি সেই রাস্তা দিয়ে চলে যাবে। বিষয়টা কি হলো আমি ভাবছিলাম। হঠাৎ 4 জন লোক এসে আমাকে ঘিরে ধরলো। বলল কাছের যা আছে দিয়ে দিতে। 2 জন আমার 2 হাত ধরলো, আমার গলায় খুর ধরলো এবং আমার পকেট হাতড়াচ্ছিল। পকেট থেকে মানি ব্যাগ, মোবাইল বের করে নিল। আর একটা ফোন আমার বাম হাতে ছিল। ফোনটা আমি ছাড়তে চাচ্ছিলাম না বলে একজন আমার হাতে খুর দিয়ে অনেকগুলো পোঁচ দেয়। আমার হাতের শিরা কেটে তহর করে রক্ত বইতে শুরু করে। ওরা 4 জন আমার সবকিছু নিয়ে পালিয়ে যায়। আমার হাত থেকে এত পরিমাণে রক্ত বের হচ্ছিল যে মনে হচ্ছে এখনই মাথা ঘুরে মাটিতে পড়ে যাব। আমার চোখের সামনে সবকিছু কেমন ঝাপসা হয়ে আসছিল। আমি মাটিতে পড়ে যাব এমন সময় কে আমাকে এসে ধরে ফেললো। আমি লোকটির তার মুখের দিকে তাকিয়ে দেখলাম কিছুক্ষণ আগে আমি যে লোকটির সঙ্গে কথা বলছিলাম সেই লোকটি আমাকে ধরে রেখেছে। লোকটি আমাকে বলেছিলাম এত রাত্রে আপনার এখানে আসা ঠিক হয়নি। তারপর আমার আর কিছু মনে নেই। একটা সময় মনে হলো সেই লোকটি আমাকে বলছে, আপনার মানি ব্যাগ আপনার বালিশের নিচে।
আর মোবাইল দুটি আপনার প্যান্টের পকেটে। আর হ্যাঁ, এগুলো কারোর সঙ্গে বলা বলি করবেন না, যাই ঘটেছে নিজের মধ্যে রাখবেন। বলেই লোকটি আমাকে সালাম দিয়ে চলে গেল। আমার ঘুম ভেঙে গেল। আমি উঠে বসলাম এবং আমার বা হাতে খুব ব্যথা অনুভব করছিলাম। হাতের দিকে তাকাতেই দেখলাম 9টি কাটা দাগ। কাটা স্থানগুলো কেবল শুকোতে শুরু করেছে। আমি রীতিমতো চমকে উঠলাম। আমি তাড়াতাড়ি করে গেস্ট রুম থেকে বের হয়ে সেই জায়গায় গেলাম যেখানে আমার হাতে ছিনতাইকারীরা হাত কেটে দিয়েছিল। সেই জায়গাটি তখন রক্তে ভিজেছিল। আমি মিলের সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম, রাতে আমাকে কেউ দিয়ে গিয়েছিল? উত্তরে সিকিউরিটি গার্ড যা বলল শুনে আমি একদম অবাক। সে বলল, আপনি তো রাতে বেরই হননি। আমি যদি বের না হই তাহলে আমার হাতে কাটা খুরের দাগ কিভাবে আসলো, আর এই জায়গায় রক্তই বা কিভাবে আসলো? আমি দৌড়ে আবার রুমে আসলাম। দেখলাম বালিশের নিচে আমার মানি ব্যাগ আর হ্যাঙ্গারে ঝুলানো আমার প্যান্টের পকেটের মোবাইল দুটো রাখা আছে। আমি আর কিছু ভাবতে পারছিলাম না। আমি সারাদিন কাজে ব্যস্ত ছিলাম। কাজ শেষ হতে সন্ধ্যা হয়ে গেল। আমি 8:30-এর দিকে মিল থেকে বের হয়ে বাস কাউন্টারের উদ্দেশ্যে রওনা হলাম। কাউন্টারে টিকিট কাটলাম। আমার গাড়ি ছিল 11:45 আমি সময় কাটানোর জন্য বসে বসে পেপার পড়ছিলাম। হঠাৎ আমার চোখ পড়ল পুরোনো এক পত্রিকার ওপরে, যেখানে সেই লোকটির ছবি যে আমাকে বলেছিল এত রাত্রে এক এক আসা ঠিক হয়নি। আমি পত্রিকাটি হাতে নিয়ে খবরটি পড়তে রীতিমতো চমকে উঠলাম। পত্রিকাটি ছিল 1 ফেব্রুয়ারি 2015 তারিখের। খবরটি ছিল বগুড়া শহরের ট্রাক চাপায় ভিক্ষুকের মৃত্যু। ওই দিনের পর থেকে আজও প্রায় রাতে স্বপ্নের মধ্যে তার সঙ্গে আমার কুশল বিনিময় হয় এবং সে আমাকে অনেক বিপদে সাহায্য করে। এটাই আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে আরো ঘটনা আছে, সময় পেলে লিখে পাঠাবো। আমার ঘটনার প্রমাণস্বরূপ আমার হাতের কাটা দাগের ছবিগুলো পাঠালাম। শাফকাত আলামিন আলী, সেইনহাটি, দিঘলিয়া, খুলনা। আমি প্রথমে এই ঘটনাটা যখন পড়ছিলাম তখন ভেবেছিলাম যে এই ভদ্রলোক হয়তো এই ছিনতাইয়ের এই গ্রুপটার সাথে হয়তো জড়িত। অনেকে হয়তো ভেবে থাকলেন যে তিনি এসেছেন এবং তিনি এসে বলেছেন জায়গাটি ভালো না, এবং তারপরে মিথ্যে করে বলেছেন যে আপনার সঙ্গে আমার আগেও দেখা হয়েছিল, হোটেলে আপনি আমাকে ভাত খাইয়েছিলেন। তারপরে যেভাবে হয় আর কি, ছিনতাইগুলো যেভাবে হয়, যারা ছিনতাইকারী কবলে পড়েছেন দেখবেন যে প্রথমে একটা পরিচয় দিয়ে বসেন। এইরকম একটা ঘটনা ঘটতেই পারে, কিন্তু যখন মানে ভুলটা ভেঙে যায়, যখন তার আস্তে আস্তে জ্ঞান ফিরছে এবং সেই লোকটি বলছেন যে তার বালিশের নিচে নাকি মানি ব্যাগ এবং তার মোবাইল নাকি তার প্যান্টের পকেটে, ঘটনাটা গোলমাল লেগে যায় সেখান থেকে। এরপরে আরো গোলমাল লাগে যখন দেখে যে সে ঘুম ভেঙে উঠছে তার রুমের ভেতর থেকেই। যদি স্বপ্নও হয়, এটা পুরোটা স্বপ্ন হয়, কারণ সিকিউরিটি গার্ড তাকে জানায় রাতের বেলায় সে বের হয়নি, তাহলে আবার ঘটনাটা গোলমাল লাগে। হাতের কাটা দাগগুলো তাহলে কিভাবে এলো? আর হাতের কাটা দাগের ছবি তিনি আমাদের পাঠিয়েছেন, সেই ছবিগুলো আমি দেখেছি। এবং এই ঘটনাটা যদি আপনার সাথে সত্যি ঘটে থাকে এবং আপনি যদি সত্যি লিখে থাকেন তাহলে খুবই আশ্চর্যজনক এবং খুবই আশ্চর্যজনক। আমরা ম্যাক্সিমাম সময় যেটা হয় আমাদের ক্ষেত্রে, যে কোনো ঘটনা বিশ্বাস করি না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সেটা আমার নিজের সাথে না ঘটে। যখন আমার নিজের সাথে ঘটে তখন খুব একটা স্বাভাবিক ঘটনা আমাদের কাছে অস্বাভাবিক লাগে। মনে হয় যে আরে বাপরে বাপ, আমার সাথে এটা ঘটে গেল। সেই ঘটনাটা অন্য একজনের কাছে শুনলে হয়তো আপনি হাসির পাত্র হয়ে উঠতে পারেন। কেউ হয়তো বিশ্বাস করবে না, কেউ হয়তো বলবে যে আপনি মানসিক কোনো সমস্যায় ভুগছেন, ইত্যাদি ইত্যাদি। আপনি যখন অন্যেরটা শুনছেন তখন এরকমই লাগে। যখন নিজের সাথে ঘটে, একা ঘরে আপনার ভয় লাগছে, আপনার মনে হচ্ছে এই ঘরের মধ্যে কেউ আছে, আপনি যদি এই 2 লাইন আমাকে লিখে পাঠিয়ে দেন তাহলে এটা যদি আমি কারোর সাথে শেয়ার করি তাহলে হয়তো অতটা আপনার জায়গা থেকে দেখে বা আপনার জায়গাতে বসে ওটা অনুভব করাটা কষ্ট হবে। বাট আপনি শুধুমাত্র জানেন যে আপনার ওই সময়টা কোথায় কেমন গেছে। আপনি হঠাৎ করে বাথরুমে ঢুকলেন, বাথরুমে ঢুকে আপনি দেখলেন যে আয়নায় আপনার ছায়া নেই। এই ব্যাপারটা অন্য সবার কাছে খুব অস্বাভাবিক লাগতে পারে, কিন্তু আপনি তো দেখেছেন যে আয়নায় আপনার ছায়া পড়েনি, বা আপনি তো দেখেছেন যে আপনার ভেন্টিলেটরে অন্য কারো মুখ, আপনি তো দেখেছেন যে আপনার পেছনে আয়নায় অন্য কারো ছায়া পড়ছে, বা আপনার চেহারাটা পুরোপুরি বদলে গেছে। এই সমস্ত ঘটনা কিন্তু অহরহই ঘটে। ভূত এফএম আপনারা শোনেন এবং ভূত এফএমে যারা আসেন তারা এই ধরনের ঘটনা অসংখ্য বার শেয়ার করেছেন আপনাদের সাথে। আল্লাহ সবচেয়ে ভালো জানেন ঘটনাগুলো কেন ঘটে, কি কারণে ঘটে। চা বাগানের ঘটনা আমরা শুনবো একটা, এবং এরকম আরো মজার মজার এবং অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আপনার জন্য আছে। সুতরাং সেটা যদি আপনি জানতে চান বা শুনতে চান তাহলে আপনাকে শেষ পর্যন্ত থাকতে হবে। আমরা চলে যাচ্ছি বাবু ভাইয়ের দ্বিতীয় ঘটনায়। ওকে রাসেল ভাই, থ্যাংক ইউ। এই কাহিনীটা হচ্ছে জেসনের কাহিনী। জেসন
তখন যখন কাহিনীটা আমাকে শেয়ার করে তখন সে ফ্লোরিডায় থাকতো, বাট সে এসেছিল আইডাহো থেকে, আমেরিকার আইডাহো স্টেট থেকে। যাই হোক, যেহেতু আপনি ফ্রাইডে দ্য 13 বা হ্যালোউইন এরকম সম্বন্ধে বলছেন, তো এই কাহিনীটার সাথে হ্যালোউইনের একটা সম্পৃক্ততা আছে, এর জন্য বলছি আর কি। ওকে। সো জেসনরা যখন টিনেজ ছিল, when they were like 15 or 16 years old, 15-16 বছর বয়স যখন ছিল তখনকার কাহিনী, ওরা ফ্রেন্ডরা এই হ্যালোউইন জিনিসটা নিয়ে বেশ অ্যাকচুয়ালি Excited ছিল। আমেরিকাতে এখন এক্সাইটেড হয়, ইভেন আমি যখন ছিলাম তখন এখন আমি সব জায়গাতে এক্সাইটেড ব্যাপার। এক্সাইটমেন্টটা কাজ করে, বাট অ্যাকচুয়ালি ওখানকার এক্সাইটমেন্ট এখানকার এক্সাইটমেন্টের থেকে কিছুটা ডিফারেন্ট রাসেল ভাই, বিকজ আমরা এখানে যেটা করি আমরা কিন্তু জাস্ট ফান করি, ঠিক আছে? মানে আমাদের হ্যালোউইনে এখন অনেক পার্টি হচ্ছে, মানুষ কস্টিউম পরছে, সাজছে এন্ড স্টাফ লাইক দ্যাট। ওখানে কিন্তু কস্টিউমের বাইরেও অনেকে আছে বিলিভ করে যে রিচুয়াল থাকে, অনেকে বিলিভ করে যে আসলেই আপনার এই অশরীরী বা কিছু পিশাচ বা কিছু এরকম আসবে পৃথিবীতে, এরকম অনেকে বিশ্বাস করে। সো জেসন ওয়াজ ওয়ান অফ দেম বিলিভার্স, এরকম কিছু বিশ্বাস করতো আর কি। এবং অনেকে আছে অনেক রকম রিচুয়াল করে, অনেকে আপনার দেখা যাচ্ছে যে একটা আপনার সেমিটারিতে যে রাত কাটাচ্ছে, থিংস লাইক দ্যাট। আমরা তো যেটা করছি যে পার্টি করছি, বাট ইটস নট পার্টি। ওরা জিনিসটাকে একটু মানে সেই রকম আরো সিরিয়াসলি নিচ্ছে এবং সেরকম জিনিসের প্রতি আগ্রহ ফিল করছে। ওয়েল, জেসনের কথা বলি, ও এবং ওরা এরকম 3 জন ফ্রেন্ড, তারা ডিসাইড করে যে তারা এক হ্যালোউইনে রাতের বেলা যে তারা কোথাও এরকম রাত কাটাবে এবং সেখানে তারা দেখবে যে কি কাহিনী। তো যেখানে রাত কাটাতে যায়, ওদের ওখানে ওই এলাকায় একটা বার্ন ছিল আর কি, মানে একটা ঘোড়ার ফার্ম ছিল, সেখানে একটা বার্ন মানে আস্তাবল ছিল, এবং সেই আস্তাবলটা আপনার একসময় আগুন লেগে পুড়ে যায় আর কি। তো ওখানে অনেকে বলে যে ওখানে নাকি একজন শত্রুতা করে আগুন দিয়েছিল আরেকজনের বার্নে। হ্যাঁ, তো যখন সে এটা পোড়ায় তখন নাকি কোনো কারণে সে পালাতে পারেনি আর কি, তার পাও বেঁধে যায় এবং সেও সে আগুনে পড়ে মারা যায়। এরপর নাকি অনেকেই ওই জায়গায় গেলেই এরকম দেখতো আর কি, সে মানুষটাকে, মানে গভীর রাতে কেউ হেঁটে যাচ্ছে বা গাড়ি নিয়ে যাচ্ছে আশপাশ থেকে, হঠাৎ দেখতো যে ওই রাস্তা দিয়ে হঠাৎ একটা মানুষ হেল্প পুরো আগুনে পুড়ছে এবং দৌড়াচ্ছে, এবং তার আশেপাশে অনেক আগুন, মানে আপনার ঘোড়ার ফার্মের আগুন, মানে পুরো সিনটাই নাকি তার সামনে প্লে হতো অনেকের সামনে। আচ্ছা। তো ওই জায়গাটার কাহিনী শুনে জেসন আগ্রহী হয় যে ওরা 3 জন ফ্রেন্ড ওখানে রাত কাটাবে আর কি যায়। তো ওরা ওখানে যায়, যে হ্যালোউইনের রাত্রে ওইটা ও যেখানে থাকতো সেই জায়গাটা পুরোপুরি একটা মানে ইট ওয়াজ লাইক আরবান এরিয়া, মানে পুরোপুরি শহরে না। তো ওখানে যে রাতের বেলা ওরা বসে মানে ওই বাসাটার মধ্যে ট্রেসপ্যাসিং ছিল, ওয়ার্নিং ছিল যে নো ট্রেসপ্যাসিং, বাট ওখানে যেটা হয় আমরাও এটা করেছি যে নো ট্রেসপ্যাসিং এলাকায় ঢুকে গিয়েছে একটা সময়, তো ওরাও ঢুকে যায় আর কি। হ্যালোউইনের রাত্রে মানুষ বাধারকম করে, ওই জায়গায় লোকাল শেরিফও খুব একটা মানে অ্যাক্টিভ ওই সময় থাকে না, মানে ছেলেপেলের জন্য অনেকটা ছাড় দিয়ে দেয়, কারণ ট্রিক অর ট্রিট করে কিডসরা। তো ওরা ওখানে যে বসে বেশ কিছুটা সময় পার করে, এবং ওদের মধ্যে একটা মানে অ্যাকচুয়ালি এরকম একটা আসে যে আমরা একটা করি, লেটস ডু সামথিং লাইক অ্যান আউইজি বোর্ড টাইপের কিছু একটা করি। যেমন আপনার অনেকে কিন্তু যেটাকে আউইজি বোর্ডকে আমাদের দেশে ওইজা বোর্ড বলে জিনিসটাকে, যেটা আউইজি বোর্ড নিয়ে মানে একটা স্পিরিট কল করি বা সামথিং লাইক দ্যাট। তো ওরা এরকম একটা প্ল্যানিং করে একটা এরকম বোর্ড টাইপের বের করে মাঝখানে কিন্তু বলে রাখা ভালো যে যারাই এই বোর্ড নিয়ে আমাদের দেশেও চর্চা করছেন বা আমাদের পার্শ্ববর্তী দেশে অনেক আমাদের শ্রোতা আছেন যারা চেষ্টা করছেন আউইজি বোর্ড নিয়ে প্র্যাকটিস করার, ইউ শুড গিভ ইট আপ, বিকজ এটা একটা রিচুয়াল হলেও এটাকে আপনি যত সুপারস্টিশন বলেন যাই বলেন, সামথিং ব্যাড উইল কাম আপ অন ইউ। হয় কিন্তু মানে ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য প্রিপারেশন, মানে আপনি অ্যাকচুয়ালি ইউ আর কলিং দ্য ডেভিল, আপনি নিজে ডেভিল কল করে আনছেন। যে কোনো রিচুয়ালে কিন্তু আপনি নিজেই একটা ডেভিলকে কল করে নিয়ে আসছেন। So you are basically giving an access to devil to get to you. আচ্ছা, এরকম একটা কাহিনী কিন্তু হয়। এই জন্য আউইজি বোর্ডের আমি এই কাহিনীটা বলছি আর কি। তো ওরা একটা আউইজি বোর্ড নিয়ে ওখানে বসে রাসেল ভাই, মানে অ্যাকর্ডিং টু জেসনের বর্ণনা অনুযায়ী ওই সময়টা ছিল ঠিক শীত আসার আগে, হারভেস্ট টাইম, হ্যালোউইন হারভেস্ট টাইমেই হয়। হ্যাঁ, তো বেশ কুয়াশা টাইপের পড়ে গেছে। সেই বার্ন যে ছিল, মানে পড়ে যাওয়া যে বার্নটা, ওই জায়গাটা একটা মানে ভাঙা একটা রুইন টাইপের একটা জায়গাতে পরিণত, কিন্তু এখনো ওখানে ছাদ আছে আর কি, মানে টিনের একটা মানে আস্তাবল টিন বা কিছু দিয়ে তৈরি ছাদ আছে। তো ওরা 3 জন ওখানে যে বসে আপনার একটা ছোট খড়কুটা দিয়ে আগুনের মতো জ্বালায় ওখানে
কাটটার দিয়ে মানে বেশ একটা করার জন্য, এবং ওরা এক পর্যায়ে মানে রাত যখন গভীর হয়ে যায় মধ্যরাতের পরে তারা ওই রিচুয়াল শুরু করে, প্রম্পট করা শুরু করে যে আপনার ওই আত্মাকে ডাকার জন্য। সো আমি নামটা ভুলে গেছি, কিছু একটা নাম ছিল ওই ভদ্রলোকের যে পড়ে গিয়েছিল, ওরা ওই নাম ধরে ওদের মতো রিচুয়াল পারফর্ম করতে থাকে। তো অনেকক্ষণ হয়, কোন রকমের রেসপন্স নাই, কিছু নাই, কিছু আসে না। তো ওরা বলে যে ম্যান দিস ইজ ক্র্যাপ, কিছুই হচ্ছে না, আর এটা আসলে এটা কিছু না, বসা। তো ওরা যখন জিনিসটা ছেড়ে দেয়, মানে ওদের এই মানে যখন ধৈর্য ছেড়ে দেয়, তখন দেখা যাচ্ছে প্রচন্ড দমকা বাতাস আসে, মানে কয়েকটা দমকা বাতাস, এবং ওদের যে আগুনটা বেসিক্যালি নিভে যায়। আগুনটা নিভে যাওয়ার পরে ওরা দেখে যে ওই যে ওরা আগুন জ্বালাইছিল ওইটা জাস্ট একটু মানে আপনার জ্বলছে, বাতাস লেগে লেগে জ্বলে উঠছে, তখন একটু দেখা যাচ্ছে। এই সময় ওরা মানে পায় যে ওদের ওখান থেকে একটা ঘোড়ার খুরের আওয়াজ, মানে ঘোড়া যেরকম পা ট্যাপ করতে থাকে মাটিতে নিঃশ্বাস ছাড়ে, হ্যাঁ, মানে এই ধরনের একটা শব্দ পায়। তাকায় দেখে যে দূরে একটা চোখ জ্বলছে, মানে এক জোড়া চোখ, এবং মানে ঘর 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 শব্দ আসছে ঘোড়ার মতো। আচ্ছা, এবং ওরা খুবই ভয় পায়, মানে যে কি ব্যাপারটা কি, একটা ঘোড়া তো এখানে আসার কথাই না, কারণ আশেপাশেও কোনো বার্ন নেই। এবং কিছুক্ষণের মধ্যেই ওরা দেখে ঠিক যেখানে চোখ দেখছিল সেখানে না, তাদের সামনে উঠানের মধ্যে একটা টকবগে ঘোড়া টাইপের বেশ ভালো আকৃতির একটা বার্ডওয়াইজার হর্স, বোঝা যাচ্ছে ছায়াতে, ওখানে চলে আসছে এবং বারবার নিঃশ্বাস ফেলছে, এবং আশ্চর্যের ব্যাপার ঘোড়াটার চোখ জ্বলছে। আচ্ছা, এবং মানে মানে খুবই একটা ভয়ানক জিনিস। এবং তারপরে দেখে ঘোড়াটা দৌড় দিয়ে সামনে চলে গেল ওই যে দরজার কাছে, মানে ওই ওখানে ঢোকার যে পথটা সেখানে চলে গেল, এবং সেখান থেকে কিছুক্ষণ পরে একটা মানুষের খুব পেঁচানো গলায় ডাক টাইপের আর কি, মানুষ যদি খুব কষ্টের গলায় ডাকতে থাকে মানে সে, এবং এই পর্যায়ে বলতেছে যে আমাকে সাহায্য করো না, এখান থেকে চলে যাও, এরকম করে বলতেছে। তো ওরা তিনজন বয়স কম ছিল, তাদের সাহস ছিল না, তারা পড়িমড়ি করে দৌড়ে ওখান থেকে বের হয়ে যায় এবং বের হয়ে ছুটতে থাকে, যতক্ষণ পর্যন্ত ওরা ওই ঘোড়ার শব্দকে, অনেকক্ষণ পর্যন্ত ঘোড়ার শব্দ তো পেছনে আসে। এবং তারপরে জেসন আমাকে যেটা বলে পরে যে অ্যাকচুয়ালি আই ডোন্ট নো জিনিসটা কি, বাট আমার বিশ্বাস যে এটা নট বিকজ অফ জাস্ট হ্যালোউইন এরকম কিছু হয়েছে, বাট আমরা উই হ্যাভ ডান সামথিং ভেরি রং। প্রিয় রাসেল ভাই, আশা করি খোদার অশেষ রহমতে ভালোই ছিলেন, জানি ভালো থাকেন, তাই আর জানতে চাইলাম না। আমি এফএমের একজন নিয়মিত শ্রোতা, অনেকদিন ধরেই আমার ও আমার পরিবারের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করব ভেবে সময় ও সুযোগের অভাবে সেটা হয়ে ওঠে না। ঘটনাগুলো হয়তো খুব ভুতুরে না মনে হলেও আমি ও আমার পরিবারের ওপর অনেক বড় দাগ রেখে যাওয়া কিছু স্মৃতি। যাই হোক, কথা না বাড়িয়ে ঘটনা শুরু করা যাক। পূর্বেই বলে রাখা ভালো যে আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটা অনেকগুলো দুর্ঘটনার সমষ্টি। যশোর জেলার অভয়নগর থানার নোয়াপাড়া পৌরসভার কোনো এক জায়গায় আমাদের গ্রামের বাসা। আমার বাবা ছোটবেলা থেকেই ছিলেন অনেক সাহসী এবং বেপরোয়া। 1980 সালে আমার বাবা ও আম্মার বিয়ে হয়। ঘটনার শুরু অনেকটা তখন থেকেই। বলে রাখা ভালো, পৈতৃক সূত্রে আমার দাদুর অনেক জায়গা জমি ছিল এবং আমার বাবা বিয়ের পরে দাদুর থেকে কোনো একটা কারণে আলাদা হয়ে যায় এবং দাদুর সীমানার একেবারে শেষের দিকে বাসা তৈরি করেন। যদিও আমার বাবা যখন বাড়ি বানাতে শুরু করেন তখন তার দাদিরা তাকে ওইখানে থাকতে নিষেধ করেন, কারণ জায়গাটা ছিল ভুতুড়ে এবং বিপদ সংকুল। কিন্তু বেপরোয়া ও সাহসী হবার কারণে বাবা কারো কথার তোয়াক্কা না করেই সেখানে ঘর তোলেন। আমার দাদার মুখে শুনেছি যে আমাদের বাড়ির সামনে দিয়ে কোনো এক আমলে আগে নদী ছিল এবং আমাদের বাড়ির ওইখানে ছিল শ্মশান ঘাট। আশ্চর্যজনক হলেও সত্য যে এখনো ওখানকার সকল পুকুরগুলো একই সারিতে আছে এবং এরই একইভাবে ভৈরব নদীতে মিশেছে। যাই হোক, ওখানে এক শিমুল গাছ ছিল শুনেছি, যেটা ছিল অনেক বড় এবং পুরনো এবং তার নিচ থেকে নাকি বিভিন্ন সময় বিভিন্ন খাবারের গন্ধ পাওয়া যেত। যাই হোক, বাড়িতে থাকা শুরু করার পর আব্বু এবং আম্মুকে অনেক অদ্ভুত ও ভুতুড়ে ঘটনার সম্মুখীন হতে হয়। যেমন কখনো রাতে বাইরে বেরিয়ে দেখতে পেতেন যে বিশাল সাইজের কোনো একটা বড় ধরনের গরু অনেক উঁচু এবং উঁচু উঁচু মগ ডালের পাতা ভেঙে সে খাচ্ছে, কখনো বা ছায়ামূর্তি।
রান্নাঘরে মাছ ভাজির সময় জানালা দিয়ে কেউ হয়তোবা যাচ্ছে, ইত্যাদি ঘটনা। এবং এই ঘটনাগুলো অদ্ভুত শোনা গেলেও সত্যি। এবার প্রকৃত ঘটনায় আসি। পূর্বে যা উল্লেখ করেছি, শিমুল গাছটি আমাদের অনেক ক্ষতি করত। যেমন ওটার নিচে পুকুরে ছায়া পড়ত, যে পুকুরে মাছ চাষের অন্তরায় হয়ে দাঁড়ায়, এবং অনেকগুলো গাছের ও ক্ষতি করত। এরকম নানাবিধ কারণে স্থান সংকুলন করতে আব্বু সিদ্ধান্ত নিয়েছিলেন যে গাছটি কেটে ফেলবেন। কিন্তু বাবা যখন গাছটি বিক্রি করে দেন, তখন এক রাতে শুভে সাদেকের দিকে তিনি উপলব্ধি করেন কে যেন তার জানালার কাছে এসে ভারী কণ্ঠে বলছে, গাছটি কাটিস না, তোর অমঙ্গল হবে। এই কথা শোনার পর, এবং যেহেতু গাছটি ছিল অনেক পুরনো, তাই তিনি আমার দূর সম্পর্কের এক দাদু, যিনি পেশায় ফকির, তার কাছে যান এবং এই খবর নিতে যে গাছটি কাটলে কোনো ক্ষতি হবে কিনা। কিন্তু তিনি জানেন না যে তিনি জিনের মারফত জানতে পেরেছেন যে আশেপাশে আরো অনেক বড় বড় শিশু গাছ আছে, সুতরাং কোনো প্রবলেম হবে না। তিনি জানতে পেরেছেন জিনের মাধ্যমে এটা। যেই শোনা সেই গাছটি কাটবার জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়ে যায়, এবং সেখান থেকে ঘটনার শুরু পরিবারের সাথে। বলে রাখা ভালো যে আমরা ছিলাম 2 ভাই 2 বোন। আমি সবার ছোট, এবং আমি জন্মগ্রহণ করলে তখন আমার বড় ভাইয়ের বয়স ছিল মাত্র 8 মাস। গাছ কাটা মাত্রই আমার বড় ভাই এবং আব্বু মারাত্মক অসুস্থ হয়ে যাওয়া শুরু করেন এবং অনেক কষ্টে সুস্থ হন। কিন্তু ঘটনা এখানেই শেষ হয় না। তখন থেকেই একটার পর একটা ঘটনা ঘটে আমাদের পরিবারের সাথে। যেমন ছোট অবস্থায় আমার বড় ভাইয়া একদিন পানিতে পড়ে যায়, যদিও তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। তারপর একদিন যখন সে মাত্র দাঁড়াতে পারে, তখন দেখা যায় সে খেলা করছে, আর তার সামনে অনেক বড় একটা সাপ। যদিও তাকে কামড় দেয়নি, কিন্তু পরিবারের লোকজন দেখা মাত্র সাপটি চলে যায়, এবং আরেকটু হলে সে কয়েকবার গাছ থেকে পড়ে যায়, এরকম একটা অবস্থা। এবং তখন সে বলে যে কে যেন তাকে ধাক্কা দিয়ে গাছ থেকে ফেলে দিয়েছে, সে পড়ে যায় গাছ থেকে। এরকমই চলতে থাকে। এরপর ভাইয়ার বয়স যখন 7 বছর হয়, তখন আমি জন্মগ্রহণ করি, এবং ছেলেবেলা থেকেই আমিও অদ্ভুত কিছু জিনিস লক্ষ্য করতাম। যেমন আমি অহেতুক ভয় পেতাম, বিশেষ করে আমি একা ঘুমলেই অদ্ভুত কিছু স্বপ্ন দেখতাম, যেখানে আমাকে টেনে নিয়ে যাওয়া হতো। এটা আমি উপলব্ধি করতে পারতাম, কিন্তু আসলে আমি ঘরেই থাকতাম, এবং আমি গভীর রাতে যখনই উঠতাম তখনই কিছু ছায়ামূর্তির আনাগোনা লক্ষ্য করতাম আমাদের চারপাশেই। এই বিষয়টা অনেক ছোটবেলা থেকে দেখতে দেখতে এমন হয়ে গিয়েছিল যে পরবর্তীতে এটি আমি ইউজ টু হয়ে যাই, ভয় পেতাম না। আমার ভাইয়া মাদ্রাসায় পড়তেন। যখন তিনি হেফজোখানায় ভর্তি হন, কিছুদিন পরেই ঘটে সব থেকে হৃদয় বিদারক ঘটনা। আমি আর আমার আম্মু তখন ঢাকায় ছিলাম। বাসায় ছিল শুধু আব্বু আর বড় ভাইয়া। গভীর রাতে ভাইয়া একা বাইরে যায় প্রাকৃতিক প্রয়োজনে। আমি প্রথম দিকে উল্লেখ করেছিলাম যে শিমুল গাছটি কেটে ফেলা হয়েছে, তার পাশেই বড় একটা শিশু গাছ ছিল। সে দেখে যে কি যেন একটা অবয়ব অনেক লম্বা শরীর এবং পা ঝুলিয়ে গাছের মগ ডালে বসে রয়েছে, এবং তার পা উঁচু, গাছটির মগ ডালে হতে মাটি ছুঁয়ে আছে। এটি দেখে ভাইয়া অত্যধিক রকমের ভয় পায়। তখন সে তাড়াহুড়ো করে রুমে ঢুকলো এবং বাবাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন বাবা সবকিছু শোনা মাত্রই সেখানে ছুটে যায় এবং আশেপাশের সব জায়গায় ঘুরে দেখায় কিছু নেই। সে দেখে যে কিছু নেই, এবং তবুও তার ভয় কাটেনি। তারপর অনেক হুজুর, কবিরাজ এবং ডাক্তার দেখানো হয়, কিন্তু ভয় পাওয়ার পর থেকে তার বুকে ব্যথার প্রবলেম হয় এবং সেটা থেকে তার পরিত্রাণ মেলে না। পরবর্তীতে কিছুদিনের মাথায় সামান্য ডায়রিয়া জনিত কারণে ভাইয়া পরলোক গমন করে। ভাইয়া মারা যাবার পর থেকে আমাদের সাথে বিভিন্ন রকমের ঘটনা ঘটতে থাকে, যা ইতোপূর্বে ঘটা ঘটনাগুলো থেকে ভিন্ন। যেমন আমার ভয় পাওয়ার মাত্রা আরো বেড়ে যায়, এবং আমি ঘুমানোর জন্য চোখ বন্ধ করলেই বিভিন্ন রকমের ভয়ঙ্কর জায়গায় চলে যেতাম এবং ভয়ঙ্কর প্রাণীর মুখোমুখি হতাম। আমার এই সমস্যা সমাধানের জন্য অনেক হুজুর, কবিরাজ ও ডাক্তার দেখানো হয়েছিল, এবং যেখানে যে হুজুরের সন্ধান পেয়েছেন আমার বাবা মা, সেখানে গিয়েছেন। সেখান থেকে তাবিজ আমার কাছে রেখেছে, কিন্তু কোনো কিছুতেই যেন সমস্যার সমাধান হয় না। একদিন ঘটনা এদিকেই এখানেই শেষ নয়। আল্লাহর কাছে অনেক ডাকাডাকির পর একদিন
আব্বু স্বপ্ন দেখলেন, কে যেন স্বপ্নে এসে বলল দ্রুত এই বাড়ি ত্যাগ করতে। এই বলে এখানে বলে রাখা ভালো যে আমার বাবা ছোটবেলা থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং কোনো বড় সমস্যায় পড়ার আগেই কেমন যেন টের পেয়ে যেতেন। এদিকে নতুন বাড়ি বানিয়ে উঠতে একটু কালক্ষেপণ হওয়ায় আমার বাবা ওই একই স্বপ্ন দেখলেন, কিন্তু এবার একটু ভিন্নভাবে। তিনি দেখলেন যে সাদা কাফন পরা কোনো এক লম্বা অবয়ব তাকে বলছে যে তুই বাড়ি ছাড়বি বলে ছাড়ছিস না, তোর অসুবিধা হবে। ঠিক তার পরদিনই আমার খেলাধুলার সময় পেটে তীব্র আঘাত পায় এবং দম নিতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলি আমি। তারপর থেকে আমার নানু বাড়িতে আমাকে পাঠানো হয় যতদিন পর্যন্ত বাড়ি তৈরির কাজ সম্পন্ন না হয়। এদিকে আমাদের নতুন বাড়ির কাজ সম্পূর্ণ হবার পর আমরা নতুন বাসায় উঠি, কিন্তু তাতে কি আমাদের ওপর এই নির্যাতন চলতেই থাকে। আরেকটা ঘটনা বলি, যখন আমার বড় কাকু বেঁচে ছিলেন এবং আমার বয়স 10-এর মতো, বাবা এক দাওয়াতে একা গিয়েছিলেন আমাকে কাকুর কাছে রেখে। তখন আম্মাও বাড়িতে ছিলেন না অসুস্থ থাকায়। এদিকে বাবার ফেরার সময় তার বাসে একটা দুর্ঘটনার কবলে তিনি পড়েন এবং তার ফিরতে রাত 11টার মতো বাজে। আর যেদিন ঘটে এই ঘটনা, সেদিনে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটছে। এসার পরপরই আমি শুনতে পাই আমার বাবা বাসায় এসে আমাকে ডাকছেন। দ্বিতীয়বার আমি আব্বু বলে চিৎকার করলে তিনি ডাক শুনেন, কিন্তু এইবার তিনি ডাক শুনেছিলেন আমাদের সেই পুরনো পরিত্যক্ত বাড়ি থেকে। সেদিন কি জানি কি ভেবে আমার বড় চাচু আমাকে একা না পাঠিয়ে বড় এক কাজিনকে সাথে পাঠায় এবং তার সাথেই হয়তোবা ওই দিন আমি রক্ষা পেয়েছিলাম। বাসায় আসার পর আমাদের দুইজনকে গা ছমছম করে ওঠে এবং তৃতীয়বারের মতো আব্বু বলে ডাকলে এবার আর কোনো রেসপন্স পাই না আমরা। আমাদের এই অবস্থা শুনে আমার বড় চাচু আবার আমাকে তার কাছে ডেকে নিয়ে যায়, কারণ আমাদের বাসা এবং চাচুর বাসাটা প্রায় পাশাপাশি পড়ে। আব্বু 11টার দিকে আসলে চাচু সব কথা খুলে বলেন এবং আব্বু বলে যে এই মাত্র তিনি আসছেন এবং বাসায় না থেকে সোজা এখানে চলে এসেছেন আমার সন্ধানে। এইরকম অদ্ভুত ঘটনা আমার সাথে অনেক ঘটেছে। তাছাড়া এখানে আরো বলে রাখা ভালো, যেহেতু পূর্বে আব্বু একদিন স্বপ্ন দেখেন কে যেন তাকে বলছে যে তুই 2 কলসি টাকা দিতে চেয়েছে, কিন্তু তিনি নেননি। আমাদের গ্রামে এমন টাকার স্বপ্ন অনেকেই দেখেছে, কিন্তু যেই বা নিতে চেয়েছে তার 2 সন্তান মারা গিয়েছে। যাই হোক, টাকা নিতে অস্বীকৃতি জানালে বাবাকে ওই জিনিসটা আমাদের পুরনো বাড়ির একটি রুম ভাঙতে নিষেধ করে এবং সেই রুমটি এখনো আছে এবং বাবা দেখে 2 কলসি। তো বন্ধুরা, অলিম্পিক তো পার হয়ে গেল এবং আমাদের জন্য আমাদের প্লেয়াররা খুব ভালো পারফর্ম করেছে। তবে আমরা তো আর অলিম্পিক খেলতে পারবো না, তবে আমরা কিছু গেম খেলে অর্থ উপার্জন করতে পারবো অনেক্সে। অনেক্স হলো একটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম এবং আমাদের মতো নতুন গেমারদের জন্য একটা সঠিক জায়গা। এখানে আপনি গেম খেলে উপার্জন করতে পারেন, আর এখানে সমস্ত ইন্টারেস্টিং গেম রয়েছে। আর ক্র্যাশ গেম আমার খুব ফেভারিট। তো চলুন আপনাদেরকে এবার ক্র্যাশ গেম খেলে দেখাই আর উইথড্রলের অপশনটা আপনাদেরকে দেখাবো। দেখুন, এখানে একটা প্লেন উড়ে আছে, আর এই প্লেনটা উড়ে যাওয়ার আগে আপনাদেরকে ক্যাশ আউটে ক্লিক করতে হবে। আর এখানে উইথড্রল কিন্তু খুব ইজি, মাত্র 1 ক্লিকে কিন্তু আপনি উইথড্রল করতে পারবেন। তো দেখতে পেলে অনেক্স খেলা কতটা সহজ। তো বন্ধুরা, দেরি কিসে, তাড়াতাড়ি যান আমার কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আর আমার প্রোমো কোড ইউজ করে রেজিস্টার করুন। আর সাথে সাথে আপনি পেয়ে যান আপ টু 1,69,000 পর্যন্ত বোনাস। টাকা ওইখানে মুভ করছে মাটির ভেতর। আমি ছোটবেলা থেকে রাত করে পড়তে পারতাম না। নতুন বাড়িতে আসলেও যখনই জানালা দিয়ে ওইদিকে চোখ যেত তখনই দেখতাম ঘরের ভেতর গভীর রাত্রে আগুন জ্বলছে, কখনো বা কি জানি গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে ইত্যাদি। আমাদের নতুন বাড়িটার দূরত্ব এবং পুরনো বাড়িটা থেকে বেশি দূরে নয়, বড়জোর 80 থেকে 100 মিটার হবে। এভাবে অনেকদিন চলার পর আমার বয়স যখন 10 বছর, তখন আমরা আল্লাহর করুণা লাভ করি। আমাদের নোয়াপাড়াতে একজন অনেক বড় পীর ছিলেন যাকে আমার মেজ হুজুর বলে আমরা চিনতাম। তিনি একদিন আমাদের একজনের উপরে ভর করা জিন ছাড়াতে আমাদের পাশে আসেন এবং আমার বাবা তাকে নিয়ে আসেন। তিনি আব্বুকে কাছে ডেকে তদবির দেন। আমি ছোট থাকায় বুঝিনি, তবে আমাকে তিনি কয়েকটা উপদেশ দেন, যেমন 12 বছর পর্যন্ত যেন একা না থাকি, সন্ধ্যার পর যেন বের না হই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রতি সন্ধ্যায় 3 বার করে সূরা নাস, ফালাক ও ইখলাস পাঠ করি, সেই 3 বার না ডাকলে যেন রেসপন্স না করি, ইত্যাদি ইত্যাদি। আল্লাহর রহমত তারপর থেকে কোনো সমস্যা হয়নি। কিন্তু এখনো বাসায় গেলে কিংবা বাসার কিছু জায়গায় অন্ধকারে বেরোলে এখন আমার শরীর ভারী হয়ে ওঠে। আমাকে আমাদের বাসা বন্ধ দেওয়া হয়েছে কিনা বা কিছু করা হচ্ছে কিনা এই ব্যাপারে আমাকে কিছু জানানো হয়নি বা হয় না। তবে কয়েকদিন পূর্বে শুনলাম যে আমার আব্বু নাকি ভয় পেয়েছেন এবং 15 দিনের মতো জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। এখন আল্লাহর রহমতে সুস্থ আছেন, যেটাও আমাকে জানানো হয়নি এবং বাসার বাইরে থাকি বলে জানতেও পারি না। পরিশেষে আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ যেন ভালোভাবে বাঁচার তৌফিক দেন এবং পড়াশোনা প্রজেক্টের চাপে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে আমার মানে সমস্যা আছে, এবং ঘটনাটি আমার সাথে পুরনো বাড়ির কিছু ছবিও তিনি পাঠিয়েছেন এবং সেই ছবিগুলো আমি দেখেছি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, একটা ইমেইল পড়ে ফেলি আমরা, এবং ইমেইলটা পাঠিয়েছেন আমাদেরকে দেশের বাইরে থেকে একজন, এবং আশা করছি আপনাদের এটা ভালো লাগবে। লিখেছেন, রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নামটা প্লিজ অন এয়ারে বলবেন না। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। আমি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলের বারাসাতে থাকি, তাই আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব না, তাই লিখে পাঠালাম। আশা করি ভালো লাগবে। ঘটনাটি আমার জীবনেই ঘটে। আমার এই অভিজ্ঞতাটি ছিল খুবই ভয়ঙ্কর। ঘটনাটি 2014 সালের জানুয়ারি মাসের 13 তারিখে আমি এবং আমার 3 জন বন্ধুর সাথে ঘটে। ঘটনাটিতে কিছু বিশেষ কারণে সব নামগুলো ছদ্ম ব্যবহার করছি, তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। আমরা 4 বন্ধু, হৃদয়, সুমন, অর্ণব আর আমি, 4টি ছদ্মনাম। আমরা বেশিরভাগ সময় একসাথে আড্ডা দেই। আমরা যখন সবাই একসাথে আড্ডা দেই তখন বিভিন্ন রকমের টপিক নিয়ে আলোচনা করি। আমরা ঘুরতে খুবই ভালোবাসি এবং আমরা অ্যাডভেঞ্চার প্রিয়। একদিন আমরা একসাথে আড্ডা দিচ্ছিলাম আর ভূতের বাড়ি, আত্মা, ভূত নামানো, আত্মার সাথে যোগাযোগ, এসব অদ্ভুত টপিক নিয়ে আলোচনা করছিলাম। সুমন এই প্রসঙ্গটা প্রথম তুলেছিল, কারণ হলো ও বলেছিল ও নাকি যে কোনো আত্মার সাথে যোগাযোগ করতে পারে। আমার একটু অদ্ভুত লাগে, আর আমি সুমনকে জিজ্ঞেস করেছিলাম, এসব কোথায় শিখেছিস? আগে তো কখনো বলিসনি। সুমন উত্তরে জানায় যে 1 থেকে 1.5 বছর আগে ওদের গ্রামের শ্মশানে এক তান্ত্রিক থাকত। ওই তান্ত্রিক আত্মা, ভূত এগুলো নিজের নিয়ন্ত্রণে আনতে পারত এবং বিভিন্ন রকমের ভয়ঙ্কর সাধনা করত। তো সুমন একদিন কৌতূহল বশত ওই তান্ত্রিকের কাছে এই ভূত, আত্মা এসব অপ্রকৃত শক্তি কিভাবে নিয়ন্ত্রণে আনে, কিভাবে আত্মা দেখতে পাওয়া যায়, এসব জানতে চায়। তখন সে তান্ত্রিক ওর এ সকল জিনিসের প্রতি আগ্রহ দেখে ওকে একটা পদ্ধতি সম্পর্কে বলে এবং কিছু নিয়ম মানলে এই পদ্ধতিতে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এবং এই পদ্ধতি নাকি যে কেউ তার আশেপাশে অবস্থিত যে কোনো আত্মার সাথে কমিউনিকেট করতে পারবে, দেখতে পারবে বলে তান্ত্রিক জানায়। যেহেতু সুমন আজ পর্যন্ত কখনো করেনি, তাই সে ব্যাপারটা কাউকে জানায়নি। ব্যাপারটা আমাদের 3 জনের কাছে খুবই অদ্ভুত মনে হয় এবং আমাদের মনে অনেক কৌতূহল তৈরি হয়। আত্মার সাথে আমাদের যোগাযোগ হতে পারে, সেটার জন্য একটা অন্যরকম এক্সাইটমেন্ট তৈরি হয় আমাদের মনে। তখন কথায় কথায় ভূতের বাড়ি ঘুরতে যাওয়ার প্রসঙ্গ ওঠে। তখন সুমন ওদের গ্রামের বাড়িতে যাওয়ার কথা বলে। ওদের যেখানে গ্রামের বাড়ি, সেই গ্রামের একদম শেষ প্রান্তে একটা জমিদার বাড়ি আছে, যে বাড়ি প্রায় 150 বছরের থেকে বেশি পুরনো, আর ওই বাড়িটা সম্পূর্ণই পরিত্যক্ত। সুমনের কাছে এসব কথা শুনে আমরা এক নতুন অ্যাডভেঞ্চারের গন্ধ পাই এবং ওই বাড়িটা যাওয়ার জন্য তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে সবাই ওই বাড়িতে গিয়ে 1 রাত থাকবো আর সুমনের মাধ্যমে আত্মার সাথে কমিউনিকেট করার চেষ্টা করব। তারপর সবাই মিলে ঠিক করা হলো যে 3 দিন পর আমরা সবাই সুমনদের গ্রামে যাব। আমরা আগে সুমনদের বাড়ি যাব, তারপর পরের দিন বিকেলে ওই জমিদার বাড়িতে যাব, রাতে থাকবো আর সুমনের সঙ্গে প্ল্যান চ্যাট করব। তো সেই কথা মতো 3 দিন পর সকালে আমরা সবাই স্টেশনে দেখা করলাম এবং সুমনদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। কিছু কারণে গ্রামের নাম উল্লেখ করছি না। প্রায় 3 ঘন্টা ট্রেন, তারপর 1 ঘন্টা বাসে ও ভ্যানে, তারপর 30 মিনিটের পথ পায়ে হেঁটে আমরা 4 জন বন্ধু
সুমনদের গ্রামের বাড়িতে পৌঁছালাম। আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই সেদিন আর বেরোনো হলো না। পরের দিন সকাল 9টার সময় গ্রামের ওই জমিদার বাড়িটা দেখতে বের হয়েছিলাম। এখানে গ্রামের একটু বর্ণনা দেই। গ্রামটি একদম নির্জন আর শুনশান পথঘাট, এবং 2-3 মিনিট পর পর বাঁশঝাড়, বড় বড় গাছ আর আগাছার জঙ্গল। পুরো গ্রামের জনসংখ্যা খুব বেশি হলে 200 থেকে 250 জন হবে। গ্রামটা এতটাই জনশূন্য যে ওখানে কোনো ভ্যান, রিক্সাও চলে না। গ্রামে কোনো ইলেকট্রিসিটি নেই। গ্রামের শুরুর দিকে একটু লোকজন থাকলেও একটু ভেতরের দিকে প্রায় পুরোটাই ফাঁকা। সুমনদের বাড়ি থেকে প্রায় 2.5 মাইল পথ হেঁটে ওই জমিদার বাড়ি যেতে হয়। জমিদার বাড়িটা প্রায় ভগ্নস্তূপে পরিণত হয়েছে। জমিদার বাড়িতে এক অদ্ভুত শ্বাসরোধ করা পরিবেশ। ঢুকতেই কেমন গা শিউরে ওঠে। আশেপাশে কোনো মানুষের চিহ্ন মাত্র নেই। জমিদার বাড়িটা ছিল 2 তলা, পুরনো আমলের পাকা বাড়ি। তো ওই দিন আমরা দিনের বেলা ওই জমিদার বাড়িতে যাই। তারপর নিচতলা সামনের একটা ঘর একটু পরিষ্কার করে কিছু কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিয়ে আসলাম, যাতে সাপের ভয় না থাকে। বাড়িটার উত্তর পশ্চিম দিকে 200 ফিটের মতো দূরে গ্রামের একটি কবরস্থান আর একটি শ্মশান আছে। তারপর দুপুর 1টার সময় বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খাওয়া শেষ করে ভাবলাম রাত জাগতে হবে, তাই 1 ঘন্টা ঘুমিয়ে নিই। সুমনকে দেখলাম কোথায় যেন বেরিয়ে গেল। ঘুম থেকে উঠে দেখি সুমন কোথা থেকে একটা ছোট টেবিল নিয়ে এসেছে, আর সাথে কতগুলো মোমবাতি, একটা বড় চট আর একটা বালতি। বালতিতে একটা বড় সিঁদুরের কৌটা এবং একটা 1 লিটার তেলের বোতল, কিছু বালি, ধূপ, নারকোলের খোল। সঙ্গে একটা খাবার জলের বোতল এবং একটা ফ্লাস্ক কফি ও বিস্কিট নিয়ে এসেছিলাম। সময় কাটানোর জন্য 1 প্যাকেট তাস নিয়ে এসেছিলাম। তারপর আমরা বিকেল 5:30টার মধ্যে সেই বাড়িতে পৌঁছে গেলাম। আমরা সেই ঘরে বড় চটটা পেতে তার উপর বসলাম এবং টেবিলটা আমাদের মাঝখানে রাখলাম। তারপর সুমন ওর কাজ শুরু করলো। ওকে দেখলাম ও ছোট বালতিতে কতটা জল নিয়ে বালি, কিছু পরিমাণ ধূপ, তেল আর সিঁদুর মিশিয়ে সিমেন্টের মতো গুলিয়ে বিড়বিড় করে কি বলে ফু দিতে লাগলো আর ভালোভাবে নাড়তে লাগলো। 10 থেকে 12 বার ফু দিয়ে তারপর আমাদের চারদিকে 2 হাত করে জায়গা রেখে একটা গোল করে গণ্ডি টেনে দিল। তারপর ঘরের চারদিকে 4টে মোমবাতি লাগিয়ে দিল। আমাদের বলে দিল যত যাই হোক ভুল করেও যেন ওই গণ্ডিটার বাইরে আমরা বের না হই, হোক না কেন আর যাই ঘটুক না কেন। ভয়ে মরে গেলেও ওই দাগের মধ্যেই থাকতে হবে। তারপর ও ঘরের চারদিকে 4টা মোমবাতি জ্বালিয়ে আমাদের সাথে এসে বসল এবং বলল, এখন কার্ড খেলবো। রাত 12টার সময় সবকিছু শুরু করব। ওর কথা মতো আমরা কার্ড খেলতে শুরু করলাম। রাত 9টার দিকে কফি শেষ হয়ে গেল। ভয় তখনও লাগছিল না, কিন্তু রাত 11টার পর থেকে ভয় পেতে শুরু করলাম আমরা সবাই। কিছুক্ষণ পর কেমন একটা বাজে গন্ধ আর একটা গোঙানির শব্দ আমাদের কানে আসতে লাগলো, আর মনে হলো গলা বসে যাওয়ার পর কেউ যদি দূর থেকে হাসে, যেমন শোনায় তেমন হাসির শব্দ কানে আসতে লাগলো। ঘরের উত্তর পশ্চিম দিকে একটা জানালা ছিল, সেটাতে দূরের শ্মশান আর কবরস্থানটা দেখা যায়। সেই জানালাটা হঠাৎ করে জোরে শব্দ করে খুলে গেল। কোনো হাওয়ায় জানালাটা খুলে যায়নি, কারণ জানালার সামনে মোমবাতি ছিল। হাওয়ায় খুলে গেলে মোমবাতিটা নিভে যেত। হয়তো 30 সেকেন্ড পর দেখলাম ঘরের 4টা মোমবাতি একসাথে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে নিভে গেল। ঘরের চারদিকে অভেদ্য অন্ধকার।
সুমন গণ্ডিটার বাইরে যেতে না করেছে সেটা মাথায় ছিল, তাই সবাই যার যার জায়গায় বসে রইলাম। তখন এই প্রথম আমরা ভয় পেলাম, তারপর আর কিছু হলো না। ব্যাপারটা স্বাভাবিক মনে করে নিলাম, পুরনো বাড়িতে হতেই পারে। একটা মোমবাতি টেবিলের ওপর জ্বালানোই ছিল। তারপর ঘড়িতে যখন দেখলাম 12টা বাজে, তখন সুমন সবাইকে একে অপরের হাত ধরতে বলল। আমরা ধরলাম। তারপর আমাদের চোখ বন্ধ করে কোনো মৃত ব্যক্তির সাথে কথা মনে করতে বলল। আমরা সবাই তাই করলাম। আমি করিনি। আমি প্রথমে দেখলাম সুমন কি যেন বিড়বিড় করে বলছে। আমি তারপর চোখ বন্ধ করলাম। আমি শুধু চোখ বন্ধ করেছিলাম। আমার একটু ভয় ভয় লাগছিল। কত সময় চোখ বন্ধ করেছিলাম জানি না। আমি চোখ খুললাম সুমনের গলা শুনে। আমি শুনতে পেলাম সুমন বলছে, আশেপাশে কেউ আছে, থাকলে দেখা দাও। ওই কথাটা 2-3 বার শুনলাম। তারপর একটা বিশ্রী গলা বসে যাওয়া হাসির শব্দ শুনতে পেলাম। তখন আমি চোখটা খুললাম। চোখ খুলে আমি একটা মোমবাতির মৃদু আলোয় যা দেখলাম তাতে আমার মনে হলো আমি হয়তো এখনই দম বন্ধ হয়ে মারা যাব। আমার হার্টবিট বাড়তেই লাগলো। আমি দেখলাম 10-12টা পুরো সাদা শরীর, চুলগুলো বড় বড়, চোখ দিয়ে কেমন চোখগুলো বিভৎস দেখতে, হাতে মুখে বিভৎস গভীর ক্ষত এবং তা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। বিভৎস কুৎসিত অবয়ব ঘরের এদিক ওদিক, বুকে আর 2 হাতে ভর করে বেরিয়ে আসছে। হঠাৎ করে ওপরের দিকে তাকিয়ে দেখলাম ফাঁসির দড়িতে ওই একই রকম অবয়ব ঝুলছে আর আমাদের দিকে তাকিয়ে হাসছে। সে কি বিভৎস হাসি! না দেখলে বিশ্বাস হয় না। আমার গলা শুকিয়ে কাঠ। আমার চোখ যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইল। শরীরের মধ্য দিয়ে ঠান্ডা বরফের স্রোত বইতে লাগলো। জানুয়ারির শীতেও আমি ঘামে ভিজে গেলাম। আমি চিৎকার দিতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। আমি ঘাড় ঘুরিয়ে আমার 3 বন্ধুর দিকে তাকালাম আর দেখলাম 3 জনই চোখ বন্ধ আর সুমন বিড়বিড় করে কি যেন সব বলে যাচ্ছে। আমি আস্তে করে ওদেরকে হাতে টান দিয়ে দিলাম। ওরা চোখ খুলে আমার দিকে তাকিয়ে দেখতে গিয়ে ওদের পুরো চেহারা চেঞ্জ হয়ে গেল। ওরাও একই জিনিস দেখতে পেল। হঠাৎ করে হৃদয় আর অর্ণব জোরে চিৎকার দিয়ে উঠল। সুমন ভয়ে আমাকে জড়িয়ে ধরল। তারপর আমরা সবাই দেখলাম আর মনে হলো অবয়বগুলি যেন ক্ষুধার্ত। প্রচন্ড খিদের কারণে হিংস্র হয়ে আমাদের দিকে তেড়ে আসছে। ওদের আচরণ দেখে মনে হচ্ছিল ওরা যেন বছরের পর বছর খেতে পায় না, আমাদেরকে খেতে আসছে। অবয়বগুলো বিভৎস সেই গলা বসা হাসির শব্দে কান ফেটে যেতে লাগলো। অবয়বগুলি প্রাণপণে আমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ওই গণ্ডিটার ভেতরে আসতে পারল না। হঠাৎ করেই সুমন সাহস সঞ্চার করে দেখলাম ধূপ আর নারকেলের খোলটা জ্বালিয়ে দিল। আর তখনই শুরু হলো তীব্র কান্নার আর্তনাদ। সব যেন তীব্র ব্যথায় মাটিতে লুটিয়ে পড়ল। তারপর আমরা 4 জনে সবাইকে জড়িয়ে ধরে সৃষ্টিকর্তার নাম স্মরণ করতে থাকি। হৃদয় আর অর্ণব ভয়ে বমি করে দেয়। 2 থেকে 3 মিনিট পর আমি আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যাই। তারপর ওদের কি হয় আমি জানি না। যখন জ্ঞান হয় তখন সকাল হয়ে গেছে। আমি জ্ঞান ফিরে দেখলাম ঘরের ওই গণ্ডিটার মধ্যে আমরা 4 জনই পড়ে আছি। আমি সবার মুখে জল ছিটিয়ে সবাইকে স্বাভাবিক করার চেষ্টা করি। তারপর ওদের বলি, ভাই যা হয়েছে হয়েছে, সব ভুলে যা, চল বাড়ি চল, বড় বাঁচা বেঁচে গেছি। আমরা এই বিষয় নিয়ে কারোর সাথে আর কোনো কথা বলিনি। কলকাতায় ফেরার পর আমাদের 4 জনের দীর্ঘ 2 মাস প্রচন্ড শরীর খারাপ হয়, প্রচন্ড জ্বর। এই শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তারপর একটা সময় আস্তে আস্তে আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসি। পরে জানতে পারি ওই গ্রামে, ওই অঞ্চলে কোনো এক সময় অনেক বড় জমিদারি ছিল। সবাই সুখে শান্তিতে দিন কাটাত। জমিদার খুবই ভালো মানুষ ছিলেন, কিন্তু ওই গ্রামে হঠাৎ করেই প্রাকৃতিক কারণে খরা হয় এবং কলেরা রোগে পুরো গ্রাম মৃত্যুপুরীতে পরিণত হয়। জমিদারও তার পরিবার সদস্য সবাই গলায় দড়ি দিয়ে, কেউ আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকে ওই গ্রামে কেউ থাকে না। গ্রামটা অনেক ভেতরে হওয়ায় এখনো গ্রামটা অনুন্নত। তাছাড়া যোগাযোগ ব্যবস্থাও তেমন নেই। আর পরে সেই রাতের গণ্ডির রহস্য
সুমনকে জিজ্ঞেস করায় ও বলে তান্ত্রিক ওকে কিছু মন্ত্র শিখিয়ে দিয়েছিল, যেটা দিয়ে ওই গণ্ডি তৈরি করলে কোনো অতৃপ্ত আত্মা গণ্ডিবদ্ধ মানুষের কোনো ক্ষতি করতে পারে না। ওর মনে হচ্ছিল যদি খারাপ কিছু হয় তাই সেটা থেকে রক্ষা পাওয়ার জন্যই গণ্ডিটা বানিয়েছিল। কিন্তু একবার ভাবুন তো, ওই গণ্ডিটা না বানানো হলে কি হতো? এখনো আমরা বন্ধু আছি, মাঝে মাঝে ঘুরতে যাই বিভিন্ন শহরে, অনেক মজা করি আমরা চারজন। এই অভিজ্ঞতার পর ভুল করেও আর এইসব অতি প্রাকৃত জিনিস নিয়ে কোনো কৌতূহল প্রকাশ করি না। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। সৃষ্টির ঘটনাটা শুনে আসি। হ্যাঁ, ধন্যবাদ রাসেল ভাই। আমি হচ্ছে অনেক আগে ছোটবেলা থেকে, মানে 2010 থেকেই মূলত ভূতের ফিল্ম রেগুলার শুনে, আর তার আগে থেকে হরর সিনেমা, গল্প টল্প পড়ি। তো আমার বাবার কাছ থেকে আমি একটা ঘটনা শুনেছিলাম, আচ্ছা। তার জীবনের একটা ঘটনা, এবং তার লেখা একটা বইয়ে তিনি লেখালেখি করেন, সেখানে সেটা গল্প আকারে তিনি প্রকাশ করেছিলেন। তো সেই ঘটনাটা আমি বলি। আমার বাবা, তিনি হচ্ছে ছাত্র জীবনে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। তো ছাত্র রাজনীতির সাথে জড়িত থাকার কারণে তাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, গ্রামে তাই কর্মী সংযোগ, জনসংযোগে যেতে হতো। তো এরকম একটা ঘটনা, একদিন তাদের পার্টির মিটিং ছিল থানা সদরে। তো সেই মিটিংটা শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যার পরে সিদ্ধান্ত হয় যে তাদেরকে মিটিং শেষে তাদেরকে একটা গ্রামে, বিভিন্ন জনকে বিভিন্ন গ্রামে পাঠানো হবে কর্মী সংযোগের জন্য। তো আমার বাবাকে একটা গ্রামে পাঠানো হয়, সেই গ্রামটার নাম হচ্ছে শাহবাজপুর। সেখানে তাকে যেতে বলা হয়। তো তখন ছিল জানুয়ারি মাস এবং কনকনে ঠান্ডা। তো নেত্রকোনার এলাকার ঘটনা আমি বলছি, নেত্রকোনা জেলায়। তো শাহবাজপুর গ্রামে তিনি যে থানা সদর থেকে তার যাওয়ার পথে তাকে একটা নদী পার হতে হবে, এবং তারপরে তাকে বেশ অনেকটা পথ হেঁটে তার মাঝখানে একটা ছোট খাল পার হতে হবে। তো বেশ অনেক ঝামেলা পোহানোর পর তাকে আর কি সেখানে পৌঁছতে হবে, এবং তখন রাত, শীতের রাত, কনকনে ঠান্ডা এবং চারপাশে কুয়াশা। তো আমার বাবা ভূত পেতে বিশ্বাসী ছিলেন না, সাহসী মানুষ ছিলেন। সাহসী মানুষ ছিলেন, এবং হচ্ছে তিনি হচ্ছে রাত্রেবেলা, যদিও ওই রাস্তা ধরে কখনো এর আগে তিনি যাননি। তো রাত্রেবেলা তিনি যখন ঘাটে গেলেন, সেখানে তিনি দেখলেন যে অনেকগুলো নৌকা হচ্ছে দড়ি দিয়ে বাঁধা সেখানে। তো যেটা হয় আর কি, যে শীতের সময় নদীর পাড়গুলো অনেক শুকিয়ে যায়, এবং নৌকাগুলো পানি পর্যন্ত নিয়ে যেতে হলে অনেক কষ্ট করে আর কি নিয়ে যেতে হয়। তো ওইখানে নৌকাগুলো দড়ি দিয়ে বাঁধা থাকতো, যার প্রয়োজন সে রাত্রেবেলা দড়ি খুলে সেই নৌকা নিয়ে রাস্তা, মানে নদী পার হতে পারতো। তো আমার বাবা সেখানে যাওয়ার পরে তিনি দেখলেন সবগুলো নৌকায় খালি, একটা নৌকাতে একজন লোক বসেছিলেন। তো তার মনে হলো আচ্ছা ঠিক আছে, সেখানে গিয়ে দেখি যাওয়া যায় কিনা। তো সেখানে যাওয়ার পরে, কাছাকাছি যাওয়ার পরে নৌকার ভেতর থেকে সেই লোক বলে উঠলো যে, কিরে নাতি, কই যাবি? তো আমার বাবা হচ্ছে চিনতে পারলেন যে তিনি হচ্ছে সম্পর্কে তার নানা হন, এবং ওই শাহবাজপুর গ্রামেরই তিনি বাসিন্দা। তিনি বললেন যে, না আমি তো আপনাদের গ্রামে যাব। তখন বলে, আচ্ছা আচ্ছা, আমিও আবার ওইখানে যেতে চাচ্ছিলাম, রাতে আবার আমার এখানে আসতে হবে, থানা সদর মানে শহরে আসতে হবে। তো আমি একটা সঙ্গীর জন্য অপেক্ষা করছিলাম, তাহলে চল একসাথে যাই। তো যাই হোক, আমার বাবা হচ্ছে তার নানার সাথে নৌকায় উঠলেন, তারা দুজনে করে নৌকা নদী পার হলেন। তো পার হওয়ার পরে যখন নামলেন, তখন তার নানা তাকে বলছেন যে অমাবস্যার রাত, এমনি জায়গাটা ভালো না, তারপর আবার হাত কাটার খাল আর কি, যে খালটা সেটাকে বলা হয় হাত কাটার খাল। তো বলছেন যে সেখান দিয়ে তো যেতে কি ভয় পাবি নাকি? তো আমার বাবা বললেন, না না না, ভয় পাবো কেন? তো নানা তখন বললেন যে ভয় পেলেও সমস্যা নেই, আমি আছি সাথে। তো তারপর থেকে আমার বাবা কিছুটা যেন ভয় পেতে শুরু করলেন, এবং তার মাথার মধ্যে হাত কাটার খাল নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে, সেগুলো তার মাথার মধ্যে ঘোরাঘুরি যেতে লাগলো। তো তারা দুজন হাঁটছেন, তার মনে হচ্ছে তিনি বোধহয় আরো কারো কোনো অন্য কোনো শব্দ পাচ্ছেন। তো আস্তে আস্তে যেটা হয় আর কি, রাতের বেলা পরিবেশটা একটা থমথমে পরিবেশ, মনের মধ্যে নানা ধরনের চিন্তা চলে আসে, এবং তিনি তখন ভাবতে লাগলেন যে হ্যাঁ, আওয়াজটা হয়তো আমাদের পায়ের আওয়াজ কিংবা আমার নিঃশ্বাসের আওয়াজ, এরকম ভেবে তিনি মনকে প্রবোধ বাকি তো এভাবে এগিয়ে যাচ্ছেন। তো খালটার আগে একটা মাঠ, এবং মাঠের এক পাশে একটা নদী, আরেক পাশে হচ্ছে বিল, মাঝখান দিয়ে আর কি, মাঠের মাঝখান দিয়ে একটা খাল এই বিল থেকে নদীর সংযোগটা করে দেয়। তো সেখানে খালটা পার হতে হয়। খালের দিকে যখন নামছেন, তখন তার মনে হলো
যে বোধহয় কোনো একটা কিছু শব্দ হচ্ছে তার আশপাশ থেকে, মানে এমন কিছু শব্দ হচ্ছে যেটা সে আসলে ওই মুহূর্তে সহ্য করতে পারছিল না। তার মানে ভয়টা আস্তে আস্তে খুব বেড়ে যাচ্ছে, খালের দিকে নামছে এবং তার ভয়টা খুব বেড়ে যাচ্ছে। তখন তার নানা হঠাৎ করে বলে উঠলেন যে ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি। তো ঠিক আছে, খালে কিছুটা পানি পার হতে হয় আর কি। তো সেই পানি দিয়ে যখন পার হচ্ছিলেন তখন তার মনে হলো যে তিনি নুপুরের আওয়াজ পাচ্ছেন। এত রাতের বেলা, তারপর খালের মাঝখানে নুপুরের আওয়াজ পাওয়ার কোনোই সম্ভাবনা থাকার কথা না। তো তিনি আবার মানে এই বিষয়টাতে আরো ভয় পেয়ে গেলেন। তখন তার নানা বললেন যে ভয়ের কিছু নেই, আমার পাঞ্জাবির পকেটে ম্যাচের কাঠি নাড়াচাড়া করছে। আচ্ছা। তো তিনি কিন্তু জানেন না বা তিনি কিন্তু বলেননি যে তিনি কোনো শব্দ পাচ্ছেন। তার নানা নিজে থেকে উত্তর দিয়ে দিলেন। এই সময়টাতে তার পানি পিপাসা বেড়ে গেল এবং নার্ভাস হলে যেটা হয় আর কি, মানুষের পানি পিপাসা বেড়ে যায়। তিনিও এরকম অনুভব করতে থাকলেন এবং তার মনে হচ্ছে এই মুহূর্তে তার পানি খাওয়া খুব প্রয়োজন। তার মনে হচ্ছিল যে খালের যে ময়লা পানি তিনি সেটাই খেয়ে ফেলবেন। তখন নানা বললেন যে ময়লা পানি খাওয়ার দরকার নেই, শরীরের জন্য ভালো না। তো তিনি আরো ভয় পেয়ে গেলেন এবং তার তখন একদম তার নিশ্চিত যে তার পেছন পেছন কেউ একজন তাকে ফলো করছেন, কিন্তু তার কোনো সাহস হলো না যে পেছনে ফিরে তিনি দেখবেন যে আসলে কি হচ্ছে। তো তারপর তারা কতক্ষণ ধরে যে আসলে তারা খাল পার হলেন, আমার বাবা তিনি বলেছিলেন যে তার নিজেরও আসলে মনে নেই যে ঠিক কতক্ষণ, মনে হচ্ছে অনন্তকাল ধরে আর কি তারা খাল পার হলেন। তো খাল পার হয়ে তারা ওই পারে গেলেন। তারপর আরো অনেকটুকু রাস্তা হাঁটতে হলো। তার সেই আতঙ্কিত অবস্থাতে হাঁটতে হাঁটতে একটা গাছের নিচে আসার পর তার নানা বললেন যে আচ্ছা ঠিক আছে, তুই তোর কাজে চলে যা, আমি এখানে আমার একটা কাজ আছে, তুই কাজ শেষ করে এখানে আসবি, আমিও এখানে আসবো, পরে একসাথে দুজন শহরে চলে যাব, যেহেতু আমার বাবারও ব্যাক করতে হবে বাসায়। তো তিনি গ্রামে একটা বাড়িতে গেলেন এবং যাওয়ার পরে সেখানে কথাবার্তা বলে তিনি যখন বের হয়ে আসবেন তখন সেই বাড়ির লোকজন বলছেন যে রাতের বেলা আপনি যে যাবেন আপনার এখানে রাস্তা ভালো না। তো বললেন যে আমার এক নানা আছেন সাথে, তো আমার আসলে যাওয়াটা খুব জরুরি, আমি ওনার সাথে চলে যাব। তখন গ্রামের লোকজন মানে ওই বাড়ির লোকজন জিজ্ঞেস করলো যে আপনার নানা কে। তো আমার বাবা তার পরিচয় দিলেন যে আমার নানা অমুক এবং তিনি এই। তখন ওই বাড়ির লোকজন বলল যে এটা কিভাবে সম্ভব, তিনি তো আরো 6 মাস আগে মারা গেছেন। এটা শুনে তিনি খুবই নার্ভাস হয়ে যান এবং সেন্সলেস হয়ে যান। ওকে। তার সেন্স যখন আসে তখন রাত শেষ, সকাল হয়ে গেছে। এই ঘটনাটা যেটা আমি শুনেছি। থ্যাংক ইউ সো মাচ সৃষ্টি। সেকেন্ড ঘটনায় যাচ্ছি, যেটা হচ্ছে ইমেল। আমাদের আজকের সেকেন্ড ইমেল যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সব সময় ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করলাম না। আমি রাকিব, আমার বাড়ি নাটোর জেলার বড়াই গ্রাম থানায়, গ্রামের নাম গরফা। আমি ভূত এফএম এর একজন নিয়মিত শ্রোতা। শুরু থেকেই আমি ভূত এফএম শুনে আসছি। কোনো কারণে কোনো এপিসোড মিস হয়ে গেলে আমি ডাউনলোড করে শুনি। ভূত এফএম সকল এপিসোড আমার সংগ্রহে আছে। ভূত এফএম এ এটা আমার সেকেন্ড ইমেল। আজ আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার পাশের গ্রামের কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিনের সাথে ঘটে যাওয়া এক লোমহর্ষক ঘটনা। সেই গ্রামটির নাম কাটাখালী। আমাদের গ্রাম অর্থাৎ গরফা থেকে সেই গ্রামের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 17 বছর আগে। সে সময় ওই গ্রামে কোনো বিদ্যুতের আলো ছিল না, বলা চলে অজপাড়া গা। মসজিদটি ছিল সেই গ্রামের কবর স্থানের পাশে। কবরস্থানটা ছিল অনেক বড় আর ঝোপঝাড়ে ভরা আর নির্জন জায়গা। মসজিদটায় যাওয়ার জন্য সেই কবরস্থানের পাশ দিয়ে ছিল একটি সরু পায়ে হেঁটে হাঁটা রাস্তা। আশেপাশে দূরে দু একটা বাড়ি ছাড়া তেমন কোনো বাড়িঘরও ছিল না, এবং বাড়িঘর ছিল না বললেই চলে। সেই সরু রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে রাস্তাটা ব্যবহারের একটি সরু খাল। সেই খালে তখন পানি ছিল না, পানি ছিল। ঘটনার দিন রাতে ফজরের আজান দেওয়ার জন্য সেই মুয়াজ্জিন বাড়ি থেকে বের হন এবং তার বাড়িটি ছিল মসজিদ থেকে বেশ খানিকটা দূরে। সব সময় তিনি বাড়ি থেকে ওযু করে বের হতেন। কোনো এক কারণে সেই দিন তিনি ওযু না করেই
বাড়ি থেকে বের হন মসজিদের উদ্দেশ্যে। তিনি মোটামুটি ভালোই একজন সাহসী মানুষ ছিলেন। সেদিন রাতে তিনি একটু আগেই বাড়ি থেকে বের হন তাহাজ্জুদের নামাজ পড়বেন বলে। তখন রাত 2টা বা 2:30। তিনি সেই পায়ে চলা রাস্তা ধরে যাচ্ছিলেন কবরস্থানের পাশ দিয়ে। হালকা হালকা জ্যোৎস্না রাত, ঝিঝি পোকার ডাক, আর মাঝে মাঝে দূরে শেয়ালের ডাক, সব মিলিয়ে এক অচেনা পরিবেশ। অচেনা পরিবেশ। কেন অচেনা পরিবেশ? আমার কাছে এটা জিনিসটা বোধগম্য হলো না। গ্রামে তো এরকমই থাকে। কিছু দূর যাওয়ার পর তিনি দেখতে পান যে 10 থেকে 12 ফুট লম্বা একটি বয়স্ক লোক সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে এবং সেই চিকন রাস্তাটার ওপর সে দাঁড়িয়ে আছে। তিনি লোকটিকে দেখে প্রথমে একটু ভয় পেয়ে যান, তারপর বুকে সাহস নিয়ে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন সেই লোকটি রাস্তার ওপর আড়াআড়ি ভাবে শুয়ে পড়ে যাতে তিনি যেতে না পারেন। তখন তিনি লোকটিকে পাশ কাটিয়ে যেতে পারলেন না, এবং কারণ এক পাশে কবরস্থান আর অন্য পাশে ছিল খাল। তাছাড়া ওই মানুষরূপী যেটা শুয়ে পড়েছিল সে ছিল অনেক লম্বা। যেহেতু তাকে মসজিদে যেতেই হবে, তাই তিনি মনে সাহস সঞ্চয় করে আল্লাহর নাম নিয়ে তার ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করলেন। তিনি যখন এক পা লোকটার গায়ের ওপর দিয়ে ওই পাশে দিয়েছেন, তখন তার অন্য পাটি 2 হাত দিয়ে ধরে ফেলল সেই লম্বা লোকটি। তিনি প্রচন্ড ভয়ে খুব ঘামছেন আর আল্লাহকে স্মরণ করতে লেগেছেন। এভাবে কিছুক্ষণ চলার পর তিনি আরো দোয়া পড়তে থাকলেন। এক সময় তিনি বুঝতে পারলেন যে তার পাটা একটু ঢিল হয়ে আসছে। তখন তিনি জোরে টান দিয়ে পাটা বের করে একটা দৌড় দিয়ে একটু সামনে চলে যান। পেছনে ফিরে তিনি দেখতে পান ওই লম্বা লোকটি বিশাল আকারের একটি মহিষে পরিণত হয়েছে এবং সে পানিতে নেমেছে। তিনি সেটা দেখে এক মুহূর্ত আর দেরি না করে দৌড়ে মসজিদে চলে গেলেন। এরপর তিনি আর কোনোদিন গভীর রাতে বাড়ি থেকে বের হননি। এই ছিল ঘটনা। আমার কাছে আরো অনেক প্যারানরমাল স্টোরি আছে যে আপনাকে আমি সময় করে ইমেইল করব। তো আমরা এখন চলে যাব আমাদের সেই চা বাগানের ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। হ্যালো লিসনার, আমি তামজিদ অর্ণব ফ্রম উত্তরা। তো আমি ঘটনায় চলে যাই। জি। তো রিসেন্টলি আমি আমার এক বড় ভাইয়ের সুবাদে শ্রীমঙ্গল চা বাগানে কয়েকদিন থাকার সুযোগ হয়, ওখানে একদম বাংলোতে। তো বাংলোর বর্ণনাটা আমি আগে দিয়ে নেই। সেটা হচ্ছে বাংলোটা একদম টি স্টেটের খুবই ভিতরে, চারিদিকে বলতে লোকালয়ের শুধু কয়েকটি চা শ্রমিকের গ্রাম, আর লোকালয় তেমন নেই, আর শুধু চা বাগান আর চা বাগান। তো সেখানে সন্ধ্যার পর থেকেই মোটামুটি খুবই নির্জনতা নেমে আসে। তো পরিবেশটাই হয়ে যায় অন্যরকম। তো সেখানে ঠিক রাত 11টায় বা 12টায় সে বাংলোতে একটা নাইট গার্ড আসে। সে সারা রাত ওখানে বারান্দায় ঘুমায়। তো এরপর সে সকালবেলায় ওকে আর দেখি না। তো দ্বিতীয় দিন রাত্রে আমার হঠাৎ করে মনে হলো যে নাইট গার্ড অনেক ধরনের ওর বিভিন্ন ঘটনার সাথে তার খুবই ওদের লিঙ্ক আছে ভালো। তো আমি সোজাসুজি তাদেরকে বিভিন্ন কোশ্চেন করি ওকে, যে আপনি যাই জানেন একটু বলেন। তো সে অনেক ঘটনাই বললো। সেটা থেকে বড় ইম্পর্টেন্ট হলো আমার ওই যে কাজিনের কাছে গেছি আমি, সে আমাকে যে ঘটনাটা বললো লাস্ট ইয়ারের, সেটা হচ্ছে গত শীতকালে মেইনলি চা বাগানে ইরিগেশন করতে হয়। তো লাইক ওই চা বাগানে ওই পানি সেচ করতে হয়, রাতের বেলা অনেক কাজ চলে এরকম। তো রাতে অনেক ডিউটি থাকে। তো একটা রাতে ডিউটি শেষ করে সে বাংলোতে ফিরে যাচ্ছিল, তখন রাত 2টা কিংবা 2:30। তো শীতের রাত, চারদিকে জ্যোৎস্না, মোটামুটি ভালোই দেখা যায়, হালকা কুয়াশা, আর চারদিক দিন নিস্তব্ধতায় ঢেকে আছে। তো হঠাৎ করে তার কানে আসলো একটা ঘোড়ার খুরের আওয়াজ। কেউ একজন ঘোড়ায় চড়ে আসতেছে মেঠো পথ চা বাগানের মধ্য দিয়ে।
তো তার মাথায় প্রশ্ন আসলো যে এত রাত্রে ঘোড়া চড়ে কে আসে। তো সে ওই মেঠোপথে দাঁড়ায় আছে এক পাশে। তো আস্তে আস্তে শব্দটা খুবই প্রখর হয়ে উঠতেছে, তার মানে ও এগিয়ে আসতেছে, বাট কোনো কিছু দেখতে পাচ্ছে না ও। তো কিছুক্ষণ 4-5 মিনিট পরে হঠাৎই ওই ঘোড়াটা সে দেখতে পায় একদম তার ঠিক সামনে। কিন্তু তার কাছে যেটা মনে হলো এবং সে যেটা নিজের চোখেই দেখলো সেটা হচ্ছে ঘোড়ায় একজন লোক বসে আছে, কিন্তু সে লোকটি আসলে তার যে অবয়ব এবং তার যেই পোশাক আশাক তা সে খুব স্পষ্টভাবেই বুঝলো এটা আসলে কোনো বাংলাদেশি কেউ না, সেটা হচ্ছে একজন ব্রিটিশ লোক। তার সেই ব্রিটিশদের সেই বুট এবং মাথার চুল এবং কোট এবং একটা তরবারিও আছে সাথে। তো জাস্ট ওর পাশ দিয়ে ঘোড়ায় চড়ে চলে গেল। তো এই ঘটনায় এতটাই শকড হলো সে 5 মিনিট একদম নড়তেই পারলো না জায়গা থেকে। তো কিছুক্ষণ পরে সে বাংলোতে আসলো এবং তার খুব জ্বর হলো সেদিন। তো পরের দিন তার ওই সিনিয়র ম্যানেজারকে সে ঘটনাটা বলল, আর ম্যানেজার হাসতে থাকলো যে এটা তো একটা খুবই ওইখানকার একটা কমন ঘটনা, যারা ওই ইন্টারনাল এখানে কাজ করে এবং থাকে ওইখানে তারা সবাই জানে যে রাতের বেলা অনেক সময় খুব রাত 3টা-3টার দিকে এরকম ঘোড়ায় চড়া ব্রিটিশ লোকদেরকে দেখা যায় এবং সেটা খুবই একটা কমন ঘটনা। নাইট গার্ডও সেটা বলল, সে অনেকবার দেখেছে এগুলা। তো তারা সেখানকার যারা স্থানীয় যেমন চা শ্রমিক আছে এবং যারা টি স্টেটের ম্যানেজার, তারা এরকম অনেক ঘটনারই ওইখানকার প্রত্যক্ষদর্শী। তো আরেকটা সেটা হলো একটা দোলনা আছে ওই বাংলোতে, যেটা নাকি খুবই হন্টেড। কারণ যদি বলতেন। হ্যাঁ, কারণ প্রতি বৃষ্টির রাতেই যখনই বৃষ্টি অনেক শুরু হয়, তখন বৃষ্টি খুবই এমনও যে রাতে সারা রাত বৃষ্টি। তো ওই নাইট গার্ডটা বললো যে প্রত্যেক দিন সে বৃষ্টির রাতে ঠিক রাত 2:30 থেকে 3টায় প্রতিদিন সে, এবং আমার ভাইয়াও সেটা কনফার্ম করলো যে নাকি এই বাংলোতে থাকে, যে একটা মহিলাকে দেখতে পায় যে দোলনায় দোল খেয়ে 3টার দিকে সে জাস্ট দাঁড়ায়া হেঁটে চলে যায় মেন গেটের দিকে। এটা নাকি খুবই মানে এমনও হয়েছে যে দুইজন একসাথে দেখতেছে, বাট কিছু বলার নাই আসলে, তখন কিছু করারও থাকে না। এটা হলো ওখানকার ওপেন সিক্রেট এই বাংলোর। তো এরকম বেশ কিছু বাংলো আছে ওইখানে, আর আরো অনেক কাহিনী আছে, সেটা আমি হয়তো পরে আরেকদিন এসে বলবো। আর আজকে আপাতত এইটুকুই থাকুক। থ্যাংক ইউ সো মাচ। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা যাবো আমরা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে যে ইমেইলটি আছে সেই ইমেইলটি আমার কাছে মনে হচ্ছিল যে আমি কিছু কিছু সময় থাকে না যে কোনো কিছু আপনি পড়লে বিশ্বাস করতে কষ্ট হয়, তারপরে মনে হয় সবার সাথে শেয়ার করি, দেখি সবাই কি বলেন। আমরা আশা করব যে আপনিও এটা শোনার পরে জানাবেন আপনার অনুভূতি। এবং আমি শুরুতেই বলে দিচ্ছি আবারও আমাদের ভূতফমের সেই কথাটি যে বিশ্বাস করা বা না করাটা সম্পূর্ণভাবে আপনার ব্যাপার। আর আমাদের যিনি ঘটনা পাঠিয়েছেন, আজকে দুটো ঘটনা আমি পড়ার ইচ্ছা আছে আমার, দুটো ঘটনাই পাঠিয়েছেন এমন দুজন যারা চাইলেই স্টুডিওতে আসতে পারেন এবং তাদের ইচ্ছা আছে কোনো একটা কারণে এখন আসতে পারছেন না, কিন্তু ফিউচার তারা আসতে চান। আমি খুবই চাইবো যে আপনারা স্টুডিওতে এসে সরাসরি আপনাদের ঘটনা শেয়ার করেন। পড়ছি যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই। রাসেল ভাই নমস্কার, আমি নিপু আচার্য, বর্তমানে একটি বেসরকারি এনজিওতে ম্যানেজার হিসেবে কর্মরত আছি। সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি 2000 সনের, তখন আমি 8ম শ্রেণীর ছাত্র। প্রচন্ড দরিদ্রতার কারণে এই অভাবের সাথে সংগ্রাম করে সে সময়টা আমি পার করছি। পরিবারে নিদারুণ দৈন্যতা থাকার কারণে মন চাইলেও ভালো কিছু খেতে পারতাম না। এমনই অবস্থার মধ্য দিয়ে সময় পার করছিলাম। হঠাৎ একদিন আমার পাশের বাসার এক দাদু আমাকে বলল, নিপু, দত্তবাড়ির এক লোক মারা গেছে, পোড়াতে যাবি? উল্লেখ্য ওই দাদু আমাদের অত্র এলাকায় মানুষ পোড়ানোর জন্য বিশেষভাবে পরিচিত ছিল। তো দাদুর সাথে জীবনে প্রথম মানুষ পোড়াতে গেলাম। সত্যি বলতে কি, তখন পোড়াতে গেলে শ্রাদ্ধ খেতে পারবো তাই গিয়েছিলাম। এভাবেই শুরু হলো আমার মানুষ পোড়ানোর কাজ। এরপরে কোথাও মানুষ মারা গেলেই ডাক আসতো পোড়ানোর জন্য, আর আমিও ওই ডাকে সাড়া দিতাম। এভাবেই মানুষ পোড়ানোর নেশা হয়ে গেল আমার, আর আমিও শ্রাদ্ধ খেতে যেতাম। এভাবে কেটে গেল 2 বছর। আমি হয়ে গেলাম এলাকা জুড়ে নাম করা রং। আমার এখন 32 বছর বয়স চলছে। আপনাকে বোঝাতে পারবো না যে কত মানুষ এই 2 হাতে
শ্মশানে পুড়িয়েছি। এই অভ্যেসটা আজও পুরোপুরি ছাড়তে পারিনি আমি। মানুষ পোড়ানোর এক ভয়ঙ্কর শিক্ষা আজ আপনার সাথে শেয়ার করলাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি 2004 সনে। আমার বন্ধুর নাম প্রকাশের অপারগতায় ক্ষমা চেয়ে নিলাম। সেদিন অন্যান্য দিনের মতোই আমি টিউশনি করতে গিয়েছিলাম। তখনও আমাদের গ্রামের সব জায়গাতে বিদ্যুৎ পৌঁছায়নি। গ্রামের অনেক অংশই বিদ্যুৎবিহীন ছিল, তাই হাতে একটা হ্যারিকেন নিয়ে টিউশনি করতে গিয়েছিলাম। যাবার সময় প্রচন্ড বৃষ্টি ছিল, তাই ওই সময়টা ছিল আষাঢ় মাস। জোয়ারের পানিতে আমার ছাত্রর বাড়ির রাস্তা ডুবে গিয়েছিল। হাঁটু সমান ওর মধ্য দিয়ে আমি যাচ্ছিলাম। কিছু দূর হাঁটার পরে আমি পানির মধ্যে পিছলে পড়ে যাই। আমি স্পষ্টত হ্যারিকেনের আলোয় দেখি এক বৃদ্ধ বয়সী মহিলা পানিতে শুয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হাসছে। দেখে যত না ভয় পেয়েছি তার চেয়ে বহুগুণ চমকে গিয়েছিলাম। উনি এখানে শুয়ে আছেন কেন? চিৎকার করতেও পারছিলাম না, মান সম্মানের ভয়ে। যে আমার ছাত্রর বাসা প্রায় কাছেই, আমি চলে এসেছি, ওরা শুনলে কি ভাববে? 3-4 সেকেন্ড পরেই সেই বৃদ্ধ মহিলা রাতের কালো অন্ধকারে মিলিয়ে গেল। সেদিন আর পড়াতে পারিনি আমি। কিছু সময় ওদের বাসায় বসে আবার বাড়িতে চলে আসি। রাতে খাবারের শেষে আনুমানিক 10টার দিকে কেউ একজন আমার নাম ধরে 3-4টা ডাক দিল। ঠাকুমার দরজা খুলতেই দেখি শম্ভু কাকা, আমার এক বিশেষ বন্ধুর ছোট কাকা। শুনতে পেলাম আমার ওই বন্ধুর মা মারা গেছেন একটু আগেই। উল্লেখ্য যে উনি বহুদিন ধরেই বিছানায় শয্যাশায়ী ছিলেন, তাই তাকে কেউই পোড়াতে রাজি ছিল না। ওই দিন কেন যেন আমার যেতে ইচ্ছা করছিল না। একে তো সেই ঘটনা মনের মধ্যে উঁকি মারছিল, তারপরে অন্ধকার রাত, বৃষ্টি, সব মিলিয়েই আমার মন যেতে চিচ্ছিল না। ওনার পীড়াপিড়িতে একসময় আর না যেয়ে পারলাম না। আমার মনে হলো আর যাই হোক, আমার বন্ধুর মা তো, যাই, কিছু হবে না। রীতিমতো আমি আর সেই দাদু গেলাম পোড়াতে। মানুষ যে কতটা বিবেকহীন হতে পারে সেটা সেদিন বুঝতে পেরেছিলাম। বাড়ি ভর্তি ঘর, প্রায় 15 ঘর বাসিন্দা, কিন্তু সবাই দরজা বন্ধ করে রেখেছে, কেউ এগোয় না, কেননা সে অসুখে মারা গেছে। আষাঢ় মাস, রাত প্রায় 1টা বেজে গেছে। শ্মশানে মরদেহ তুলে আগুন জ্বালাতে মানুষ মাত্র আমরা 5 জন। একটা খালের পাশে ওদের শ্মশান খোলা ছিল। এরপরে শুরু হলো অদ্ভুত সব ঘটনা। লাশের গায়ে আগুন লাগার প্রায় 20 মিনিট পরে লাশ শ্মশান থেকে ছিটকে পড়ে গেল। সত্যি বলছি, মনে প্রচন্ড ভয় লেগেছিল সেদিন। দাদু বলল লাশের রগে টান বেড়েছে। আমার শ্মশান সাজিয়ে ওই আধপোড়া লাশ শ্মশানে তুলে বল হরি হরি বল বলে আবার আগুন জ্বালালাম, কিন্তু লাশের গায়ে আগুন লাগছে না। এভাবে প্রায় ভোর রাত পর্যন্ত লাশ পোড়ানোর সব চেষ্টাই করেছি, কিন্তু লাশ পুড়ছিলই না। চারিদিকে শুনশান নীরবতা। আমরা মাত্র 5 জন লোক। অঝরে বৃষ্টি পড়ছে। রাতের শেষ ভাগ। দূরে কুকুরগুলো করুণ ভাবে ডাকছে। এভাবে যেহেতু লাশ পুড়ছেই না, এবার আমার বন্ধুর মামা সিদ্ধান্ত নিলেন লাশ গঙ্গায় দান করবেন। অবশেষে আমরা কলা গাছের ভেলা বানিয়ে ওই আধপোড়া লাশের শরীরে 8-10 খানা ইট বেঁধে ওই ভেলায় করে খাল বেয়ে নদীতে নিয়ে গেলাম এবং নদীর মাঝখানে যে ওই লাশ ডুবিয়ে দিয়ে আসলাম। সেই রাতে আর তেমন কিছুই হয়নি। ঠিক পরের দিন আমি আবার নিয়ম মতো রাতে হ্যারিকেন নিয়ে টিউশনিতে গেলাম। টিউশনি শেষ করে আমার বাসায় আসার পথে একটা ব্রিজ পড়তো। গ্রামের রাস্তায় বৃষ্টি থাকার কারণে একদমই নীরব ছিল জায়গাটা। আমি ব্রিজ পার হয়ে আসছি, হঠাৎ নদীর দিকে দৃষ্টি যেতেই আমি স্পষ্টত দেখছি গত রাতে আধ পোড়ানো সেই লাশ নদীর ওপর দিয়ে হেঁটে হেঁটে আমার দিকে এগিয়ে আসছে। আমি যে অন্যদিকে দৌড় দেব সেই শক্তি আমার গায়ে ছিল না। দেখছি আমার কাছে কাছে এসেই তার পোড়া ডান হাতখানা আমার গলার দিকে লম্বা করে এগিয়ে দিচ্ছে। আমি চিৎকার করতে চাইলেও আমার গলা থেকে কোনো শব্দই বের হচ্ছিল না। যেটুকু মনে পড়ে, আমি ব্রিজের ওপরে থানার ঘাটে শুয়ে আছি, আর আমার চারপাশে অনেক মানুষ, মা, ঠাকুমা আমার মাথার কাছে বসে কান্না করছে। আজও আমি কোনো মৃত্যুর সংবাদ শুনলেই কেন যেন পোড়াতে যেতে ইচ্ছে করে। সেই নেশা আজও কাটেনি। আজও শ্রাদ্ধ খাওয়ার জন্য নয়, একমাত্র নেশার কারণেই পোড়াতে যেতে ইচ্ছে করে। কিন্তু যখনই ওই কথা মনে পড়ে, পা বাড়াতে বড্ড ভয় হয়। সেই ধ্বনি, বল হরি হরি বল, বল হরি হরি বল। নিপু আচার্য, মেরুল বাড্ডা, ঢাকা। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাবো। শুনলাম ঘটনাটি। আমাদের কাছে আরো একটি ঘটনা আছে, যে ঘটনাটি আপনাদেরকে আমি এখন শোনাবো। আপনারা সরাসরি ঘটনায় চলে যাওয়া যাক, চলুন। এই ঘটনাটা আপনারা হয়তোবা জানেন যে পরিত্যক্ত একটা জিনের কারাগার, মানে এটা একটি মজার ঘটনা, ভাই কেন্দ্রিক মজার ঘটনা। এই ঘটনাটি এক যুবক রেজাউলকে নিয়ে এবং তার শখ পূরণের জন্য
আচ্ছা, 1 মিনিট একটা কাজ করে নেই। আমাদেরকে কমেন্ট করেছে রাব্বি ভাইয়া, কমেন্ট করেছে আরো গোলাম মোস্তফা ভাইয়া বরিশাল থেকে, নোয়াখালী থেকে একটা ভাইয়া। যাই হোক, আপনারা যারা যারা দেখছেন, আমি কমেন্ট পড়বো আপনাদের, কিন্তু একটু সময় লাগবে। চলুন চলে যাই ঘটনাতে। এই ঘটনাটি একটা যুবক রেজাউলকে নিয়ে, তার শখ পূরণের জন্য পুরনো পরিত্যক্ত মজার ইতিহাস নিয়ে গবেষণা করত। গ্রামবাসীর কাছে ছিল শাহ কামালের মাজার, কিন্তু সবাই জানতো এই মাজারের কাছে রাতের বেলা যাওয়া মানে মৃত্যুকে ডেকে আনা। কারণ এই মাজারটিকে নাকি একসময় শক্তিশালী বিদ্রোহী জিনের আস্তানা বা কারাগার হিসেবে ব্যবহার করা হতো। গ্রামের লোকেরা বলতো মজার প্রতিষ্ঠাতা শাহ কামাল একজন তান্ত্রিক এবং অত্যাধিক সাধক ছিলেন। তিনি বহু বছর দুষ্ট জিনকে পরাজিত করে মাজারের নিচে একটি গোপন ক্যামেরায় আটকে রেখেছিলেন, যাতে তারা আর মানুষের ক্ষতি না করতে পারে। রেজাউল এইসব কথা বিশ্বাস করত না, কিন্তু কৌতূহল ছিল সাংঘাতিক। একদিন রাতে সে লণ্ঠন আর ক্যামেরা নিয়ে গোপনে মাজারের ভিতর ঢুকলো। মাজারের প্রধান ক্যামেরা পেরিয়ে এসে সে খুঁজে পেল ছোট একটি স্যাঁতসেঁতে সিঁড়ি, যা মাটির ভিতরে বা গভীরে নেমে গেছে। সেই সিঁড়ি বেয়ে নামার সময় অনুভব করলো যেন চারপাশে বাতাস অসহনীয় ঠান্ডা হয়ে আসছে, আর তার কানের কাছে লক্ষ লক্ষ মৌমাছির গুঞ্জনের মতো একটা শব্দ হচ্ছে। গোপন ক্যামেরা ও সিঁড়ি শেষে রেজাউল পৌঁছালো একটা গোপন ক্যামেরার কাছে। ক্যামেরাটি এতই অদ্ভুত ছিল যে এর চারপাশে পাথরের দেয়াল, অসংখ্য আরবি ফার্সি লিপি খোদাই করা ছিল। মাঝখানে একটি পুরনো লোহার সিন্দুক, যা লতা যার লতাগুলো লতা দিয়ে ঢাকা। রেজাউল সিন্দুকটি জিনের কারাগার মনে করে তার ক্যামেরা দিয়ে ছবি তুলতে লাগলো। ছবি তোলার সময় সে অসাবধানতাবশত তার হাতের লণ্ঠনটি সিন্দুকের উপর ফেলে দিল। লণ্ঠনের আঘাতে সিন্দুকের উপর থাকা একটি পুঁথি বা তাবিজের মতো বস্তু সরে গেল। মুহূর্তের মধ্যেই ক্যামেরার ভিতরকার তাপমাত্রা যেন আগুনের মতো গরম হয়ে গেল। রেজাউল অনুভব করলো যেন তার কেউ তার বুক চেপে ধরেছে, আর সেই মৌমাছির গুঞ্জনের শব্দ বদলে গিয়ে ভয়ঙ্কর হাসি আর চিৎকার হয়ে উঠেছে। চারিদিকে প্রতিধ্বনি হতে লাগলো। পাথরের দেয়ালে খোদাই করে লিপিগুলো যেন আগুনের আলোয় দপ দপ করে জ্বলে উঠল। প্রায় জ্ঞান হারানোর উপক্রম রেজাউলের। কোনো মতো সে সেখান থেকে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে এবং বাড়ি ফিরে সোজা বিছানায় শুয়ে পড়ল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রেজাউল দেখলো তার গায়ের চামড়ার উপরে অদ্ভুত কিছু চিহ্ন ভেসে উঠেছে, ঠিক যেন সিন্দুকের উপর খোদাই করা লিপিগুলোর মতো। তার শরীর দুর্বল আর সে অনবরত কাশি দিতে লাগলো। কিন্তু রেজাউলের মা একদিন দেখলেন রান্নাঘরের দেয়ালে লাল তরল গড়িয়ে পড়ছে। প্রথমে তিনি ভাবলেন পান খেয়েছে কেউ, কিন্তু কাছে গিয়ে দেখলেন সেটা রক্ত, যদিও তা মানুষের রক্ত ছিল না, এক অদ্ভুত গাঢ় লাল বর্ণের। রাতের বেলা হঠাৎ করেই বাড়ির সব বাতি নিভে যেতে লাগলো, আর সঙ্গে সঙ্গে রেজাউলের দরজা জানালা জোরে জোরে ধাক্কা মারার শব্দ শুরু থাকলো। মনে হতো এই বাইরে কোনো বিশাল জন্তু শরীর দিয়ে দরজা ভেঙে ফেলার চেষ্টা করছে। ওকে, বাড়ির যে কোনো সদস্য একা থাকলেই অনুভব করতো তাদের ঠিক পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। ঘুরে তাকালেই কিছু দেখা যেত না, কিন্তু তারা স্পষ্ট অনুভব করতে লাগলো এটা একটি হিংস্র জিনের নিঃশ্বাস। এই তো শুরু হলো আমাদের বাড়ির ভিতরে আরো একটি ভয়ঙ্কর কালো অধ্যায়। বৃদ্ধ লোকটিকে দিয়ে যখন রেজাউলের পরিবার প্রায় পাগল হয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে একদিন রাতে অপরিচিত বৃদ্ধ লোক এসে দরজায় কড়া নাড়লেন। তিনি নিজেকে শাহ কামালের বংশধর বলে পরিচয় দিলেন এবং জানালেন তিনি তার স্বপ্নের জিনদের মুক্তি দিয়ে দিয়েছেন। বৃদ্ধ লোককে
ঘরে ঢুকতে দেওয়া হলো। তিনি রেজাউলকে দেখে বললেন, তুমি ইফরিত না? মানে ইফরিত ছিলেন একটি খুব শক্তিশালী জিনকে মুক্তি দিয়েছিলে। তার নাম কি ছিল জানো? তার নাম ছিল হাবাব। সে এখন তোমার শরীরের উপর ভর করার জন্য তোমার দুর্বলতার সুযোগ খুঁজছে। তোমাকে দ্রুত মাজারে যেতে হবে। বৃদ্ধ লোকটির নির্দেশ মেনে রেজাউলকে নিয়ে যাওয়া হলো মাজারের কাছে। কিন্তু এবার তার মাজারের ভিতর ঢুকলেন না তিনি। বৃদ্ধটি মাজারে ওঠানোর মাটির উপর বিশেষ কিছু রেখার মতো টানলেন এবং তিনি কিছু মহামূল্যবান দোয়া পাঠ করতে শুরু করলেন। এবং তখনই মাজারের ভেতর থেকে প্রচন্ড বাতাস এবং কম্পনের সৃষ্টি হলো। কুয়ো থেকে আসার পানির যে শব্দ হয়, সেই শব্দর থেকেও ভয়াবহ একটি শব্দ তৈরি হলো। হাজারো কণ্ঠের আর্তনাদ সেখান থেকে ভেসে আসছে একসাথে। মনে হলো যেন মাজারের ভিতরে পাথরগুলো আপনা আপনি ফেটে যাচ্ছে। বৃদ্ধটি তখন তার হাত দ্বারা পুরাতন তামার একটি পাত্র দিয়ে মনোযোগ দিলেন সে তামার পাত্রের মধ্যে এবং আরবিতে কিছু কঠিন জোরে জোরে শব্দ উচ্চারণ করতে থাকলেন। কিছুক্ষণ পর সব শব্দ একেবারেই থেমে গেল এবং মাজারের ভিতর থেকে আসা বাতাসের ঘূর্ণিঝড়ও একদম শান্ত হয়ে গেল। ঠিক আছে, রেজাউল তখন সুস্থ হয়ে গেল, কিন্তু সেদিনের পর থেকে তার কাঁধের উপর সবসময় যেন এক শীতল ভার অনুভব করত। মাজারের কাছে ঘটা সেই রাতে কথা আর জিনদের কারাগার থেকে আসা ভয়ের গল্প সারা গ্রাম ছড়িয়ে গেল এবং সারা গ্রামের জন্য অভিশাপ হয়ে থাকলো। মানুষ তাদের জীবনের সকল কিছু ঘটে যাওয়া বাস্তব ঘটনাগুলো ভুলে যেতে পারে, কিন্তু এই জিনের সাথে ঘটে যাওয়া ঘটনা তারা মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবে না। এই ছিল আমাদের আজকের ঘটনা। রাসেল ভাইয়া, এই ঘটনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাসেল ভাইয়া। আমি আজকে কয়েকটি ঘটনা বলবো, তো চলুন শুনে নেওয়া যাক। গল্পটা শুরু হয় এক পুরনো জমিদার বাড়িতে, যা বহু বহু বছর ধরে পরিত্যক্ত করেছিল। বাড়ির নাম ছিল রায়কুঠি। বিশাল সেই বাড়িতে কেউ দিনের বেলাও ঢুকতে সাহস পেত না, আর রাতের বেলার কথা তো বাদই দিন। লোকে বলতো বাড়ির পেছনে পুরনো জঙ্গলে পুকুর পাড়ে এক শক্তিশালী জিন বাস করে। কলকাতার এক ধনী ব্যবসায়ী সুধীর বাবু এসব ভূতের গল্পে বিশ্বাস করতেন না। তিনি আধুনিক মনস্ক মানুষ। ব্যবসা বাড়াতে তিনি রায়কুঠির সংলগ্ন বিশাল জমিটি কিনেছিলেন। জমিদারের বংশধরেরা জলের দরেই বাড়িটি সুধীর বাবুর কাছে বিক্রি করে দেয়, কারণ তাদের মতে এই বাড়িতে অভিশাপ লেগে আছে। সুধীর বাবু তার স্ত্রী অলকা ও কলেজ পড়ুয়া ছেলে অর্ণবকে নিয়ে সেই বাড়িতে এসে উঠলেন। বাড়িতে পুরনো আসবাবপত্র ছিল, তাই তারা কেবল সামান্য সংস্কার করালেন। অলকা দেবী প্রথম থেকেই বাড়িটাতে অস্বস্তিকর লাগতো, বিশেষ করে রান্নাঘরের পেছনে পুরনো কুয়োর কাছে গেলে তার গা ছমছম করত। প্রথম কয়েক সপ্তাহ সবকিছু ঠিকঠাকই ছিল। একদিন রাতে অর্ণব তার ঘরে শুয়ে বই পড়ছিল। রাত তখন প্রায় 2টো। হঠাৎ সে অনুভব করলো তার ঘরের বাইরে বারান্দায় কারো হেঁটে চলাফেরার শব্দ। শব্দটা ভারী, যেন কেউ টেনে টেনে হাঁটছে। অর্ণব ভাবলো হয়তো তার বাবা মা। কিন্তু শব্দটা তার ঘরের দরজার সামনে এসেই থেমে গেল। এরপর শুরু হলো দরজায় ধীরে ধীরে নখ দিয়ে আঁচড়ানোর মতো শব্দ। অর্ণব ভয় পেলেও নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। সে আলোর জেলে দরজা খুলতে সাহস পেল না, শুধু বলল, কে ওখানে? উত্তর কোনো মানুষের গলা নয়, একটা গভীর ফিসফিসানি শব্দে শোনা গেল,
যা অর্ণবের নাম ধরেই ডাকছিল। কণ্ঠস্বরটি এতই শীতল আর স্বাভাবিক ছিল যে অর্ণবের হাত পা ঠান্ডা হয়ে গেল। সে আর কোনো কথা না বলে তাড়াতাড়ি আয়তাল কুরসি করতে শুরু করলো, যা তার বন্ধুর কাছে শোনা ছিল। সে যত জোরে সে যত জোরে দোয়া পড়তে লাগলো, বাহিরের ফিসফিসানি ততই বাড়তে লাগলো এবং শেষমেশ একটা বিকট ঘুঁত ঘুঁত শব্দের সাথে শব্দটা দূরে মিলিয়ে গেল। অর্ণব সেই রাতে আর ঘুমোতেই পারেনি। পরের দিন সকালে অর্ণব দরজার কাছে গিয়ে দেখল সেখানে কাঠের উপর গভীর নখের আঁচড়, ঠিক যেন কেউ তীক্ষ্ণ বন্য পশুর থাবা। এরপর থেকে রায়কুঠিতে অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো। অলকা দেবী মাঝরাতে ঘুম থেকে উঠে দেখতেন তাদের ঘরের ভেতরে রাখা জলের গ্লাস আপনা আপনি উল্টে যাচ্ছে আর ঠান্ডা জলের ছিটে লাগছে তার মুখে। তার মনে হতো কেউ যেন তার কানের কাছে এসে জোরে জোরে শ্বাস নিচ্ছে। সুধীর বাবু ব্যবসার কাজে বারবার বাধা আসতে লাগলো। একের পর এক লোকসান হতে শুরু করলো। তিনি মানসিকভাবে খুবই ভেঙে পড়লেন। রাতে তিনি যখন কাজ করতেন তখন তার মনে হতো যেন লম্বা ছায়ামূর্তির মতো কিছু তার পাশে এসে দাঁড়িয়ে আছে। তিনি মুখ তুলে তাকালে কিছুই দেখতে পেতেন না, কিন্তু তিনি স্পষ্ট অনুভব করতেন সেই ভয়ঙ্কর দৃষ্টি। অর্ণব একদিন সন্ধ্যায় পেছনের জঙ্গলে পুকুর পাড়ের দিকে হাঁটছিল। হঠাৎ সে দেখল পুকুরের ঘোলা জলে একজন খুব লম্বা কালো পোশাক পরা মানুষ দাঁড়িয়ে আছে। লোকটির কোনো মুখ ছিল না, চোখগুলো শুধু লাল আগুনের মতো জ্বলছিল। অর্ণব চিৎকার করে দৌড়ে বাড়ির দিকে ফিরে আসে। অবস্থা যখন অসহ্য হয়ে উঠল তখন অলকা দেবীর পীড়াপিড়িতে সুধীর বাবু গ্রামের একজন পরিচিত ওঝা বা ফকিরের শরণাপন্ন হলেন। ফকির তাদের সব কথা শুনে রায়কুঠিতে এলেন। ফকির প্রথম দিনেই বাড়ির পেছনের পুকুর পাড় ঘুরে এসে বললেন, এই বাড়িটা এক শক্তিশালী জিনের আস্তানায় তৈরি হয়েছে। পুকুরের জল হলো তার প্রধান শক্তি। জমিদার বংশ এই জিনকে তুষ্ট করত, কিন্তু আপনারা এসে তা আস্তানার ব্যাঘাত ঘটিয়েছেন। এখন এই জিন প্রতিশোধ নিচ্ছে। ফকির একটানা 3 দিন বাড়িতে বিশেষ রুহানিয়াত বা আধ্যাত্মিক আমল করলেন। গভীর রাতে তিনি সুধীর বাবুদের বললেন তারা যেন একটি ঘরে সবাই দরজা বন্ধ করে থাকেন এবং কোনো অবস্থাতেই যেন কেউ দরজা না খোলে। সেই রাতে ঘরে বসে তারা শুনতে পেলেন বাড়ির ভেতরে ভাঙচুরের তীব্র শব্দ আর সেই সঙ্গে অদ্ভুত বিকট আর্তনাদ। মনে হচ্ছিল যেন বিশাল এক যুদ্ধ চলতেছে। অর্ণব ভয়ে কাঁপতে কাঁপতে তার বাবার অর্ণব তার বাবার বুকে মুখ লুকালো। ভোর হওয়ার ঠিক আগে সব শব্দই থেমে গেল। সকালে ফকির বেরিয়ে এলেন। তার শরীর ঘামে ভেজা আর চোখে ক্লান্তির ছাপ। তিনি বললেন, জিন চলে গেছে। তার শক্তিকে আমি একটি তামার পাত্রে বন্দি করে গভীর জলে পুঁতে দিয়েছি, কিন্তু এই বাড়ি এখন অশুচি হয়ে গেছে। আপনারা এখানে আর বেশি দিন থাকবেন না। যত তাড়াতাড়ি সম্ভব বাড়িটি ছেড়ে দিন। সুধীর বাবু আর এক মুহূর্ত অপেক্ষা করলেন না। ব্যবসা বাণিজ্যের সব ক্ষতি মেনে নিয়ে রায়কুঠিকে পুনরায় তালাবদ্ধ করে তারা তড়িঘড়ি করে শহর ছেড়ে চলে গেলেন। আজও রায়কুঠিতে পরিত্যক্ত,
আর পুরনো পুকুর পাড়ের দিকে সন্ধ্যার পর যাওয়ার কেউ সাহস করে না, ভয়ে যদি সেই তামার পাত্র থেকে কোনোদিন সেই শক্তিশালী জিন আবার মূর্তিতে ফিরে। গল্পটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী ঘটনাতে চলে যাচ্ছি, তো চলুন শুরু করা যাক। গল্পটি বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামের রহিম শেখকে নিয়ে। রহিম শেখ ছিলেন একজন সরল কৃষক। তাদের বাড়ির উঠোনের এক কোণে ছিল একটি পুরনো ব্যবহার না হওয়া কুয়ো। কুয়োটার মুখটা বহুদিন ধরেই ইটের টুকরো আর আবর্জনা দিয়ে বন্ধ করে রাখা হয়েছিল, কারণ গ্রামের লোক বলতো যে কুয়োর ভিতর শক্তিশালী এক জিন বসবাস করে। একদিন বর্ষাকালে লাগাতার বৃষ্টির ফলে কুয়োর উপরে আবর্জনা আর ইট কিছুটা সরে যায়। সেই রাত থেকে রহিম শেখের বাড়িতে শুরু হয় এক অস্বাভাবিক ঘটনা। গভীর রাতে যখন চারপাশ একদম নিস্তব্ধ, তখন কুয়োর নিচ থেকে অস্পষ্ট গোঙানির শব্দ ভেসে আসতে শুরু করে। প্রথমে তারা ভাবলো হয়তো কোনো বন্য পশু বা শিয়ালের শব্দ হতে পারে, কিন্তু এক রাতে রহিম শেখের ছোট মেয়ে আমিনা ভয়ে চিৎকার করে ওঠে। সে তার মাকে জানায় ঘুমন্ত অবস্থায় সে শুনেছে যেন কেউ কুয়ার ভিতর থেকে তার নাম ধরে ডাকছে, খুবই নিচু আর ঠান্ডা গলায়। সেই ডাকটা শুনে তার শরীর যেন জমে যাচ্ছিল। পরের রাতে রহিম শেখ ও তার স্ত্রী মনোযোগ দিয়ে শুনলেন। হ্যাঁ, সত্যি কুয়োর ভিতর থেকে ভেসে আসছে মানুষের গলার মতো কান্নার শব্দ। মাঝে মাঝে মনে হচ্ছে যেন কেউ চাপা স্বরে কষ্ট পাচ্ছে বা সাহায্য চাইছে। রহিম শেখের মনের দয়া জন্মালো। তিনি ভাবলেন হয়তো ভুলবশত কোনো মানুষ বা শিশু কুয়ার ভিতরে পড়ে গেছে। তিনি স্ত্রীকে বললেন, না, এই শুধু কুসংস্কার হতে পারে না, আমি সকালে কুয়োর মুখটা খুলে দেব। পরের দিন সকালে প্রতিবেশীদের বারণ করা সত্ত্বেও রহিম শেখ সাহসী হয়ে কুয়োর মুখ থেকে ইটের চাই সরাতে শুরু করলেন। মুখটা খোলার সঙ্গে সঙ্গেই কুয়োর ভিতর থেকে একটা ভীষণ দুর্গন্ধ আর সেই সঙ্গে ঠান্ডা বাতাস হু করে বেরিয়ে এলো। কুয়োর ভিতরে তাকিয়ে তিনি দেখলেন অন্ধকার ছাড়া আর কিছুই নেই। কিন্তু সেই রাতেই শুরু হলো আসল বিপদ। কুয়োর মুখ খুলে দেওয়ার পর কুয়োর ভিতরে বাস করার দুষ্ট জিন যেন মুক্তি পেয়ে গেল। সেই রাত থেকেই রহিমের বাড়িতে আর শান্তি থাকলো না। অদ্ভুত ছায়া, বাড়ির দেয়ালগুলিতে মাঝে মাঝে লম্বা কালো ছায়া দেখা যেত। ছায়াগুলো কোনো আলোর উৎস ছাড়াই নড়াচড়া করতো, যেন বিশাল আকৃতির কিছু দ্রুত ঘরের এক কোণ থেকে অন্য কোণে দৌড়ে যাচ্ছে। রহিম শেখের স্ত্রী ফজিলা একদিন রান্না করার সময় অনুভব করলেন যেন কেউ তার পিছন থেকে এসে জোরে ধাক্কা মারল। তিনি পড়ে গিয়ে হাতে মারাত্মক আঘাত করেন, কিন্তু চারপাশে কেউই ছিল না। তারা রাতে দেখতে পেলেন শোয়ার ঘরে রাখা পবিত্র কোরআন শরীফের পাতাগুলো কে যেন ছিঁড়ে ছড়িয়ে দিচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটলো আমিনার সঙ্গে। সে রাতে সে ঘুমের মধ্যে অপ্রাকৃত হাসি হাসত আর একা একা কথা বলতো। একদিন ফজিলা দেখলেন আমিনা ঘুমের মধ্যে ফিসফিস করে বলছে, আমি তোমার নয়, আমি এবার তার সাথে যাব, সে আমাকে ডাকছে। আমিনার চোখ দুটো তখন অস্বাভাবিকভাবে উল্টানো ছিল। পরিবারের সবাই বুঝলো আমিনাকে জিন ধরেছে। হতভাগ্য রহিম শেখ বুঝতে পারলেন তিনি এক ভয়ঙ্কর ভুল করে ফেলেছেন। দ্রুত তিনি গ্রামের মৌলভী সাহেবের কাছে গেলেন, যিনি জিনের চিকিৎসার জন্য পরিচিত ছিলেন।
মৌলভী সাহেব এক আমিনার অবস্থা দেখে বললেন, এই জিন খুবই শক্তিশালী এবং হিংস্র। এ হলো হামা জিন। জিনটার নাম কি ছিল? হামাজিন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তারপরে? গতিদের যে মানুষের ক্ষতি করতে পছন্দ করে। কুয়োর মুখ খুলে দেওয়ার পর সে এই বাচ্চা মেয়েটির উপর ভর করেছে। মৌলভী সাহেব অনেক দোয়া কালাম ও রুকাইয়া পাঠ শুরু করলেন। আমিনা তখন বিকট স্বরে চিৎকার করতে শুরু করলেন। তার কণ্ঠস্বর বদলে গিয়ে হয়ে গেল এক ভীষণ পুরুষের গলা। সেই গলা মৌলভী সাহেবকে হুমকি দিতে লাগলো এবং বলতে লাগলো, তোরা আমার আস্তানায় হাত দিয়েছিস, আমি তোদের কাউকেই ছাড়বো না। এই যে আমার। টানা দুদিন কঠিন আমল ও যুদ্ধের পর মৌলভী সাহেব জিনটিকে আমিনার শরীর থেকে বের করে দিতে সক্ষম হলেন। আমিনা সুস্থ হয়ে উঠল, কিন্তু সেদিনকের ঘটনা তার মনে পড়লে সে ভয়ে কাঁপত। রহিম শেখ আর কোনো ঝুঁকি নিলেন না। তিনি মৌলভী সাহেবের পরামর্শ মতো কুয়োর মুখটি স্থায়ীভাবে লোহার পাত দিয়ে বন্ধ করে দিলেন এবং সেখানে বিশেষ দোয়া পড়ে একটি তাবিজ গেঁথে দিলেন। সেই কুয়োর দিকে আর কেউই কখনো তাকায়নি। গ্রামের মানুষের বিশ্বাস, কুয়োর নিচে সেই জিন আজও আছে, কেবল তার বেরোনোর পথটা বন্ধ হয়ে গেছে। আর রহিম শেখের পরিবার সেই দিনের পর থেকে প্রতি রাতেই কুয়োর দিক থেকে আসা সামান্যতম শব্দ শুনলেও ভয় কাঁপত। ধন্যবাদ আপনাকে। আপনার ঘটনাটি অনেক সুন্দর হয়েছে, কিন্তু ঘটনা বলাতে আরো একটু স্পৃহা আনতে হবে আপনাকে। তো আমরা আজকের এই ইমেল এপিসোডটি এতদূর পর্যন্তই। যারা এখনো পর্যন্ত সম্পূর্ণ ইমেল এপিসোড শোনেননি তাদেরকে বলবো ঘটনাগুলো শুনে নিন, কেননা আমরা যে ঘটনাগুলো বাছাই করি এগুলা অনেক অনেক ভালো এবং অনেক ভয়ঙ্কর হয়ে থাকে। কেননা আপনাদের সবসময় ভালো কিছু উপহার দিতে চাই। তো আপনারা যদি নতুন নতুন ঘটনা আমাদেরকে শেয়ার করতে চান সেটাও পারবেন। আমরা কিন্তু আপনাদের ঘটনা কালেক্ট করে সেই ঘটনাগুলো পড়তে চাই এবং সেটা সবাইকে শোনাতে চাই। তো আজকে এই পর্যন্তই। যারা ইমেল এপিসোডটি শোনাতে চান তারা আমাদেরকে বললে আপনাদের ঘটনা আমরা শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে ইমেল এপিসোডে।